লাইভ দেখে গেলাম, লাইভে চলে গেলাম। আচ্ছা, তোমরা যারা আছো সবাই একটু লাইভটা শেয়ার করে দাও আমাদের প্রত্যেক গ্রুপগুলোর মধ্যে, বা তোমরা যারা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। হ্যাঁ, একটু শেয়ার করে নেই, সবাই আসুক। আমি শুরু করতেছি। আচ্ছা, সবাই কি আমার কথা শোনা যাচ্ছে কিনা বা দেখতেছি কিনা আমাকে একটু কমেন্টে জানাও। হ্যাঁ, সবাই একটু শুনতেছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। আমি আজকে তোমাদেরকে মোটামুটি, তোমরা সবাই যদি আজকে ক্লাসটা করো আশা করি তোমাদের সবারই অনেক হেল্প হবে, ঠিক আছে? এই জন্য তোমাদের লাভ, আমার উল্টো কষ্ট। আমি সারাদিন দুপুর থেকে অনেকগুলো বেস পড়ালাম, সকালে মেডিকেল করলাম, রাতের বেলায় আমি চিন্তা করলাম তোমাদের ভালোর জন্য যে আজকে একটু সাজেশনমূলক ক্লাস নিয়ে আলোচনা করি। এই কয়েকদিন তোমরা কিভাবে পড়াশোনা করবা সেই নিয়ে একটু আলোচনা করবো আর কি। হ্যাঁ, তো তোমরা একটু ধৈর্য সহকারে আজকে ক্লাসটা করো। আমি অন্যান্য অ্যাজ ইউজার লাইভের মতন এত কথা বলবো না, জাস্ট আমাদের যেটা পড়ানো দরকার তোমাদেরকে কি প্ল্যান দিব, কিভাবে পড়বে কয়েকদিন, আর তাহলে তুমি যাতে করে এই প্লাসটা পেতে পারো সেই চিন্তাটা আমরা করবো আর কি, ঠিক আছে? তো তোমরা একটু তোমাদের বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দাও, মানে সবাই একটু শেয়ার করে দাও। হুম। আর বাকির একটু আসুক, আমি 2 মিনিট পরে জয়েন করতে মানে শুরু করতেছি, সব একটু আসুক, তোমরা থাকো সবাই লাইভের মধ্যে। হ্যাঁ, আর মোটামুটি 8টায় দিলাম যাতে করে তোমরা সবাই সুন্দর নাস্তা টাস্তা করে বসতে পারো পড়ার টেবিলে। আর আজকে আমরা কি পড়াশোনা করব সেটা নিয়ে আলোচনা করব, যে কোন পত্র পড়বো আজকে কি কি রসায়ন প্রথম পত্র পড়লে ভালো হবে নাকি দ্বিতীয় পত্র পড়লে ভালো হবে, দুইটা জিনিসই আমি আজকে আলোচনা করব। আহ ঠিক আছে। আচ্ছা, তোমাদের পরীক্ষা যেটা আমি দেখতেছি, রসায়ন প্রথম পত্র হলে 21শে জুলাই। হ্যাঁ, তোমাদের হলো রসায়ন প্রথম পত্র হলো, হ্যাঁ প্রথম পত্র 21 তারিখ, আর দ্বিতীয় পত্র হলো 23 তারিখ। আচ্ছা, তো 21 তারিখ এবং 23 তারিখ তুমি এখন কিভাবে পড়াশোনা করবে একটু আসি আমরা। যেহেতু এখানে তোমাদের মোটামুটি অনেকটুকু গ্যাপই আছে বলা যায়, তো এই সময়টাকে তুমি কিভাবে
কাজে লাগাবা, মানে তুমি কোন সিস্টেমে পড়লে তোমার সবচেয়ে ভালো হবে, যে আজকে কি পড়বা। তো আজকে সবারই পদার্থবিজ্ঞান হলো, অনেকেই আজকে পরীক্ষা দিয়ে টায়ার্ড হয়ে গেছে, হতে পারে যে আহ, দীর্ঘ টানা গ্যাপ ছিল খুবই কম, ফিজিক্স দিয়ে আজকে টায়ার্ড হয়ে আছো। তো টায়ার্ড হয়ে গেলেও তোমার কিছু করার নাই, কারণ একটা দিন এখানে খুবই মূল্যবান। তুমি একদিন আজকে একটু শুয়ে থাকবা, ঘুমাবা, কালকে থেকে পড়াশোনা শুরু করবা, আসলে এটা দরকার নাই। একটা ফ্লোর মধ্যে আছে পড়াশোনা, আজকে দিনটাও কাজে লাগাও। আর বেশি না, অল্প পড়লে হবে। আর তুমি সকালে হচ্ছে 1টা বাজে পরীক্ষা শেষ হলো, তুমি যদি বুদ্ধিমান হয়ে থাকো তাহলে দুপুরে একটা সুন্দর একটা ঘুম দিয়ে থাকো, তাহলে এখন সুন্দর মতো শান্তিতে ক্লাস করতে পারবা এবং রাত্রে পড়তে পারবা। আর যারা গাধা স্টুডেন্ট, তোমরা তারা ঘুমাও নাই, তোমরা বসে মোবাইল টিপছো বা ঘোরাফেরা করছো, তারা তো তাদের কথা বলে আর লাভ নেই। আমরা আসতেছি, হ্যাঁ। তো তোমরা মোটামুটি 10 জনের মতন দেখতেছো। আচ্ছা, তো অ্যাজ ইউজুয়ালি অন্যান্য প্ল্যাটফর্মে বিভিন্ন জায়গায় এখন অনলাইনে ক্লাস নিচ্ছে, ঠিক আছে। তো আমি দেখলাম বিশেষ করে অন্যান্য প্ল্যাটফর্মে যে ক্লাসগুলো না, 6 ঘন্টা 7 ঘন্টা লাইভ ক্লাস নিচ্ছে। 6 ঘন্টা 7 ঘন্টা লাইভ ক্লাস নেওয়া আসলে কোনো যুক্তিকতা আমি দেখি না। কারণ তোমাকে এখানে জাস্ট সিস্টেমটা বলে দিব কিভাবে পড়তে হবে আর কি কি পড়বা। আমি জাস্ট একটু ইন্ট্রো দিয়ে দিব, ব্যাপারটা তুমি বাসায় নিজে পড়তে হবে। আমি তোমাকে তো এখানে সিস্টেম সব বলেই দিব, আমি তোমাকে এখান থেকে করাইও দিব আজকে কিছু, মানে দ্যাট মিনস তোমরা এগুলো আগে পড়ছো, তারপর আমি তোমাকে সিকিউ করাই দিব, কিন্তু তোমাকে মূলত পড়তে হবে। সো আমরা লাইভটা বেশিক্ষণ রাখবো না, আমরা জাস্ট আজকে 2টা অধ্যায় নিয়ে আলোচনা করার ইচ্ছা আছে আমার, হ্যাঁ। তো আমি শুরু করি, মোটামুটি তোমরা যারা আছো আমি শুরু করতেছি, হ্যাঁ। আচ্ছা, তাহলে তোমরা যদি আসো, আমরা প্রথমেই আসি, আজকে কি পড়াশোনা করব আমরা। যেহেতু রসায়ন প্রথম পত্র 21 তারিখ, আমি রসায়ন সেকেন্ড পেপারের আগে তোমরা দেখো, রসায়ন সেকেন্ড পেপারের আগে মাত্র একদিন বন্ধ, মাত্র একদিন বন্ধ। তো একদিন বন্ধে তোমরা কিছুই করতে পারবে না। তাহলে একটা কাজ করো, আজকে তোমাদের হলো 14 তারিখ, ঠিক আছে। আজকে 14 তারিখ, আজকে থেকেই তোমরা সুন্দর করে, হ্যাঁ আজকে থেকে, আজকে কি করবা, 14, 15, 16, 3 দিন যদি তুমি রাখো, আর ওখানে 17, 18, 19, 20, এর 4 দিন, 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, এই 4 দিন তুমি হলো তোমার হলো ফার্স্ট পেপার পড়বা, প্রথম পত্র পড়বা, ঠিক আছে। আর 14, 15, 16 এই 3 দিন তুমি দ্বিতীয় পত্র পড়বা, ঠিক আছে। এই 3 দিন দ্বিতীয় পত্র পড়ে আগে রাখবা পড়াটা। আর আর যেটা করবা, প্রথম পত্র আমরা শুরু করব 17 তারিখ, 17 তারিখ সকালবেলায় শুরু করব। 17 তারিখ সারাদিন পড়বো, 18 তারিখ পড়বো, 19 তারিখ পড়বো, 20 তারিখ পড়বা। 4 দিন যদি তুমি পড়ো, একদম হিউজ এনাফ, মানে মোর দ্যান এনাফ। তুমি এর 4 দিন পড়লে সুন্দর মতো প্রথম পত্র কমপ্লিট করতে পারবে। আমি প্রথম পত্র 17 তারিখ, আমি 17 তারিখ তোমাদেরকে লাইভে আসবো, অথবা 16 তারিখ রাতে আসবো, আইসে তোমাদেরকে প্রথম পত্র নিয়ে পড়াবো, ঠিক আছে। আজকে আমি তোমাদেরকে দেখি আজকে রেসপন্স বা তোমাদের কতটুকু উপকার হচ্ছে সেটার উপর ভিত্তি করে আমি ক্লাসটা নিব। আজকে আমরা দ্বিতীয় পত্র, আমার আজকে রুটিনে আমি যেটা লিখলাম যে কেমিস্ট্রি ফার্স্ট পেপার লেখা ছিল, কিন্তু কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সমস্যা হলো কি, তোমরা দেখতেই তো পারতেছো, পরীক্ষা হলো আমাদের 21 তারিখ। আমরা আজকে দিলে এটা তোমাদের বেশি ইফেক্টিভ হবে না, তার থেকে ভালো আমরা সেকেন্ড পেপার আগে যেহেতু একদিন সময় পাবো, এই জন্য আজকে আমরা সেকেন্ড পেপার আমরা পড়ে রাখবো। তো সেকেন্ড পেপার, আচ্ছা সাউন্ড অনেক কম আসতেছে, দেখো এখন সাউন্ড ঠিক আছে কিনা, কেউ একজন একটু বলো তো, একটু কমেন্ট করে জানাও আমাকে, না হলে তো আমি বুঝতে পারবো না যে তোমরা কি সাউন্ড কি শুনতে পারতেছো কিনা। সাউন্ড কম হওয়ার কোনো কথা না, কারণ সাউন্ড মোটামুটি শুনে যাওয়ারই কথা। একটু দেখো, আচ্ছা আসো, ঠিক আছে, আচ্ছা আসো শুরু করলাম। তো আমরা সেকেন্ড পেপারের মধ্যে আজকে আমি পরিবেশ রসায়ন নিয়ে আলোচনা করি। দেখো পরিবেশ রসায়ন তোমরা সবাই পারো, সবকিছুই মনে আছে। এই কয়েকদিন তোমরা অলরেডি কয়টা পরীক্ষা দিয়ে দিছো, 4টা 5টা 7টা মনে হয় পরীক্ষা দিয়ে দিছো, হ্যাঁ। বাংলা 2টা, ইংলিশ 2টা, 4টা, আইসিটি একটা 5টা, ফিজিক্স 2টা, 7টা অলরেডি দেখো পরীক্ষা তোমাদের হয়ে গেছে। সো তোমাদের আমি আজকে জাস্ট পরিবেশ রসায়ন, প্রথমে আসি আমরা পরিবেশ রসায়ন দিয়ে কি কি পড়বো, জাস্ট আমি একটু মনে করাই দিচ্ছি। তোমরা আজকে আমার এই পড়াই দিব, তুমি তুমি আজকে রাতেই পরিবেশ রসায়ন কমপ্লিট করে দিবা প্রথমত। আসো, তাহলে আমরা প্রথমে আসি পরিবেশ রসায়ন। উপরে একটু লাইটের রিফ্লেক্ট পড়বে, কিন্তু একটু দেখে নিও, হ্যাঁ লাইটের রিফ্লেক্ট, হ্যাঁ সরি এই জায়গায় তো লাইটের রিফ্লেক্ট পড়তেছে, দেখতেছো না তোমরা, ঠিকই আছে।
আচ্ছা এরপর থেকে লিখতেছি আমি, এরপর থেকে লিখতেছি আমি পরিবেশ। আচ্ছা লাইটটা আমি বন্ধ করে দিই, আশা করি এবার মোটামুটি লেখা দেখা যাবে। পরিবেশ রসায়ন। তো দেখো পরিবেশ রসায়ন থেকে তোমাদের মোটামুটি পরিবেশ রসায়ন থেকে মোটামুটি তোমাদের দুইটা সিকিউ আসবে। কি কি সিকিউ আসবে, কিভাবে আসবে আমি একটু পরে করাচ্ছি। বোর্ডের সিকিউ গুলো 23 সাল থেকে আমি একটু রিভিউ করবো তোমাদেরকে। মোটামুটি আমি 20-25টা সিকিউ এখন এই অধ্যায় থেকে তোমাদেরকে দেখা দিব, তোমরা সুন্দর করে দেখতে থাকো। প্রথমে আমি আসি এই অধ্যায় থেকে আমাদের কি কি সূত্র আছে, কি কি টাইপের কোশ্চেন আসতে পারে এবং কিভাবে আসবে কোশ্চেন। হ্যাঁ, তো প্রথমত আমরা যদি আসি, আমাদের বয়েল এবং সার্চের সূত্র মেনে চলে কিনা এরকম একটা পাত্র দেওয়া থাকবে। সাপোজ এরকম একটা কোশ্চেন দেওয়া থাকতে পারে তোমাদেরকে, মনে করো এরকম দেওয়া থাকতে পারে। হ্যাঁ, তো এখানে দেওয়া আছে তোমার হলো পি এর মান, এখানে ভি এর মান দেওয়া আছে, এখানে একটা মান, এখানে মান, এখানে মান, এগুলো দেওয়া আছে। বললো উদ্দীপকের ক নাম্বার উদ্দীপকে যেটা দেওয়া আছে, বলবো যে এটা কি বয়েল এবং বয়েলের সূত্র মেনে চলছে কিনা, বা এটা বলবো যে এটা কোন সূত্র মেনে চলে। তাহলে তুমি সিম্পলি তুমি চিন্তা করবে, এটা তো পি এবং ভি আছে, আমরা জানি কি পি ওয়ান বাই ভি, বা আমরা যদি এটা বলতে পারি চাপ ভি সমানুপাতিক ওয়ান বাই পি, এভাবে বলতে পারি। দেন আমরা পি ওয়ান ভি ওয়ান সমান বের করবো এই দুটা কোণ দিয়ে, এই দুটা কোণ দিয়ে পি টু ভি টু বের করবো। পরে আমরা দেখবো প্রত্যেকটা মান যদি সমান আসে তাহলে বয়েলের সূত্র মেনে চলে। দ্যাট মিনস আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যেটা বয়েলের সূত্র, তারপরে পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু, এই টাইপের একটা সূত্র দিয়ে আসতে পারে যদি আসে এই ধরনের কোশ্চেন। অথবা পি ওয়ান ভি ওয়ান বাই হলো টি ওয়ান সমান হলো পি টু ভি টু বাই টি টু, এই টাইপের কোশ্চেন দিয়ে তোমাদেরকে আসতে পারে। এছাড়া এমসিকিউর জন্য এই অধ্যায় থেকে যে গ্রাফগুলো আছে, আইসোথার্মাল গ্রাফ, আইসো বার, আইসো কর, এই গ্রাফগুলোর যে কোশ্চেনগুলো আছে সেগুলো তোমাদের আসতে পারে। আসতে পারে মানে কি, এগুলো অবশ্যই আসবে তোমাদেরকে। এই বয়েলের সূত্র, চার্লসের সূত্র যে গ্রাফ, এখান থেকে কোশ্চেন মাস্ট দিবে, বলবে নিচের কোন গ্রাফটি সঠিক কোনটা ভুল, এটা আসবেই তোমাদের। হ্যাঁ, আমরা জানি তোমার হলো ভি বা পি দাও, এদিকে ভি দাও, এটা গ্রাফটা হবে এমন। ঠিক আছে, এটা ব্যস্তানুপাতিক আমরা জানি। এছাড়া এখান থেকে যে কোশ্চেন আসতে পারে, আমরা যদি পরে পেজে চলে যাই, গেলেও চাকরির সূত্র আছে। হুম, আমাদের এখান থেকে সূত্র আছে, ভি সমানুপাতিক টি আছে, এই সূত্র দিয়ে ম্যাথ আসতে পারে। ভি ওয়ান বাই টি ওয়ান সমান হলো ভি টু বাই টি টু। হ্যাঁ, আমরা টি এর সাথে ঘনত্বের একটা সূত্র আছে, আমরা জানি টি এর সাথে ঘনত্ব হলো ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে টি ওয়ান ডি ওয়ান সমান হলো টি টু ডি টু, এইভাবে আসতে পারে, এটা দিয়েও কোশ্চেন। তো এই কোশ্চেন গুলো অ্যাজ ইউজুয়ালি ইজি হয়ে থাকে, তোমরা সবাই মোটামুটি এগুলা পারো। আমি পরবর্তী কোশ্চেনে চলে যাই, তোমাদেরকে যে কোশ্চেনটা এটা সিকিউতে 100% আসবে, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, আমি জাস্ট তোমাদেরকে বলে দিচ্ছি। এটা এই কোশ্চেনটা 100% আসবে, সেটা হলো আংশিক চাপ। ঠিক আছে, আংশিক চাপের যে কোশ্চেনটা আছে এটা তোমাদের 100% আসবে, তোমরা একটু মনোযোগ দাও। আংশিক চাপের যে কোশ্চেনটা, এটা দুইটা স্টাইলে আসে, এটা দুইটা প্যাটার্ন আছে। হ্যাঁ, একটা সূত্র আমরা সবাই জানি যে মোট চাপ মোট আয়তন সমান সমান প্রথম পাত্রের চাপ প্রথম পাত্রের আয়তন প্লাস দ্বিতীয় পাত্রের চাপ দ্বিতীয় পাত্রের আয়তন, এইভাবে যতগুলো পাত্র থাকবে এটা হলো মোট চাপ। ঠিক আছে, এটা হলো মোট চাপ আর এটা হলো মোট আয়তন। হ্যাঁ, এটা হলো মোট আয়তন। এখন তুমি যদি মোট চাপ নির্ণয় করতে যাও, পি পি ওয়ান প্লাস পি ওয়ান ভি ওয়ান প্লাস হলো পি টু ভি টু, আর নিচে হলো ভি, আর ভি টু হলো কত, ভি মানি হলো এখানে বোঝাচ্ছে, ভি মানি হলো তোমার হলো ভি ওয়ান প্লাস ভি টু, ভি ওয়ান প্লাস ভি টু, মোট দুটা পাতার যোগফল। তো এই টাইপের কোশ্চেন এটা অলরেডি বোর্ডে আসছে। এটা কি ধরনের কোশ্চেন আসছে, এই ধরনের কোশ্চেন। এখানে একটা পাত্র দেওয়া আছে, এখানে আর একটা পাত্র দেওয়া আছে, এখানে পি ওয়ান এর মান, ভি ওয়ান এর মান, এখানে পি টু এর মান, এখানে ভি টু এর মান দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখানে আসো, এখানে আমরা যদি একটু আসি কিভাবে হবে, এখানে একটা স্ক্রু দেওয়া থাকবে, বললো যে স্ক্রুটা যদি আমি খুলে দিই তাহলে মোট চাপ এখানে কিভাবে আমরা এটা দুইটা পাত্রের মোট চাপ কত হবে, তখন আমরা এই সূত্র দিয়ে সুন্দর মতো করতে পারবো। কিন্তু মোট চাপ নির্ণয় করার আরেকটা সূত্র আছে, আমরা যদি আসি কিভাবে, দেখো এই আংশিক চাপের এই ম্যাথগুলোতে আরেকটা সূত্র আছে, তোমরা একটু খেয়াল করো সূত্রটা কি। সূত্র হলো পি ভি ইকুয়াল টু এন আর টি। এই এন, আচ্ছা এটা আমি আরেকটা পেজে দিচ্ছি, এটা আরেকটা টাইপ, আমি আরেকটা পেজে যাচ্ছি। সাপোজ এই একটা পাত্র দেওয়া আছে, এই আর একটা পাত্র দেওয়া আছে,
এই একটা পাত্র দেওয়া আছে, এখানে একটা ডব্লিউ এর মান দেওয়া আছে, হ্যাঁ, এখানে মনে করো একটা গ্যাস এ দেওয়া আছে, এটা একটা এ গ্যাস দেওয়া আছে, এখানে বি গ্যাস, তার W2 দেওয়া আছে, এখানে W1 দেওয়া আছে, পরিমাণটা দেওয়া আছে এখানে সি গ্যাস। আমি একটু পরে সিকিউতে যাচ্ছি, একবারে অ্যাপ্লিকেশনটা দেখাই দিব, মানে কিভাবে আসবে ম্যাথটা আমি সেটাও দেখাচ্ছি। হ্যাঁ, তুমি জাস্ট এখন দেখো তাহলে এ গ্যাস, বি গ্যাস এবং সি গ্যাস প্রত্যেকটার পরিমাণ দেওয়া আছে, ডব্লিউ দেওয়া আছে। দেখো আগে যে অঙ্কটা, সেই অঙ্কটা তো আংশিক চাপ নির্ণয় করবো আমরা বা মোট চাপ নির্ণয় করবো। ব্যাপারটা হলো আংশিক চাপ মানে কি, মানে হলো এই যে দুইটা পাত্রে যে চাপটা দিচ্ছে প্রত্যেকটা চাপ হলো আংশিক, আর দুইটাকে যোগ করলে হবে মোট চাপ। বা একটা পাত্রের মধ্যে যতগুলো গ্যাস আছে তারা প্রত্যেকে নিজেরা যে চাপ দিচ্ছে প্রত্যেকটা আংশিক চাপ। এই এখানে দেখো ডব্লিউ এর মান দেওয়া নেই, এখানে আছে পি আর ভি দেওয়া আছে, এখানে পি এবং ভি দেওয়া আছে। কিন্তু এই ম্যাথটাতে তুমি যদি দেখো এখানে তিনটাকে যুক্ত করতে বলবে এবং আমাকে বলবে মোট চাপ নির্ণয় করতে। তিনটার আয়তন দেওয়া আছে, এটা ভি আয়ন, ভি1, এটা হলো ভি2, এটা হলো ভি3। তাহলে এই টাইপের যেখানে ডব্লিউ দেওয়া থাকবে, তোমরা খেয়াল করবা যদি ডাব্লিউ এর মান অর্থাৎ পরিমাণটা গ্রামে দেওয়া থাকে, তখন তোমরা যখন হিসাব করবে তখন এটা সূত্র হলো পি ভি ইকুয়াল টু এন আর টি। হ্যাঁ, এখানে একটা নির্দিষ্ট তাপমাত্রা দেওয়া থাকবে, বলবে 25°C তাপমাত্রায় মোট চাপ নির্ণয় করো। হ্যাঁ, বা তোমাকে যে কোনো একটা তাপমাত্রা দিয়ে দিবে। তাহলে এই ক্ষেত্রে কি করবে তুমি দেখো, এই যে এন, এই এনটা মানে তো আমরা জানি মোল সংখ্যা। হ্যাঁ, এন জানি আমরা হলো মোল সংখ্যা। তাহলে তোমাকে কি করতে হবে, মোল সংখ্যা বের করে নিতে হবে। এখন এই পাত্রের প্রথমে কি করবো, প্রথমে প্রথম পাত্রের মোল সংখ্যা বের করবা, দ্বিতীয় পাত্রের মোল সংখ্যা বের করবা। মোল সংখ্যা বের করার সূত্র তো আমরা জানি W/M। এখানে W দেওয়া আছে, আর এই গ্যাসের আণবিক ভর কত সেটা আমরা যদি বসাই তাহলে কিন্তু N1 এর মান বের হয়ে যাবে। এভাবে বি পাত্রের জন্য মানে 2 নম্বর পাত্রের জন্য একবার বের করব, 3 নম্বর পাত্রের জন্য একবার বের করব। তিনটা জিনিস যদি আমি বের করে দেন আমি এই এন এর মধ্যে লিখবো এন। এন মানে কি মোট চাপ, মোট অনুসংখ্যা, মোট অনুসংখ্যা বা মোট মোল সংখ্যা N1 প্লাস N2 প্লাস N3। তাহলে তিনটা পাত্রের মোল সংখ্যা বের করে তিনটাকে আমি যুক্ত করে দেব, যোগ করে আইনা আমি সরাসরি এখানে এন এর মান বসাবো। তাহলে আমার বের করতে হবে কি পি এর মান। তাহলে পি ইকুয়াল টু কত, এন আর টি, আয়তন হলো ভি। ভি কত, ভি হলো তিনটা পাত্রের যোগফল যে আছে সেটা। তাহলে তিনটা পাত্রের ভি যোগ করে নিলাম, ভি1 ভি2 ভি3। তিনটা পাত্রের মোল সংখ্যা আমি বের করে নিয়ে যোগ করলাম এন এর মান, তাহলে এন এর মান বসাই আমি সুন্দর মতো ম্যাথটা করলাম। তাহলে তোমরা দেখো এই যে মোট চাপ নির্ণয় করার যদি ম্যাথ আসে তাহলে এই দুইটা ক্যাটাগরি তোমরা মাথায় রাখবা। একটা হলো আমাদের আগের যে ম্যাথ, এটা হলো সহজ, এটা বোর্ডেও আসছে অনেকবার, P1 V1 প্লাস P2 V2, যদি তোমার মাথায় রাখবা পি এবং ভি দেওয়া থাকে। এই ক্ষেত্রে পির মানগুলো যেখানে থাকুক, এটা কি অ্যাটমসফিয়ার আছে নাকি মিলিমিটার আছে, ইট ডাজন্ট ম্যাটার, কারণ এটা নিয়ে আমরা এত হেরে খাওয়ার কিছু নাই। যেটা দেওয়া থাকবে পির মান সেটাই আসবে। ভির মান তুমি মিলিলিটার থাকুক আর লিটার থাকুক কোনো সমস্যা নেই, তুমি যেটা থাকবে ওটার মধ্যে রেখে দিলে সমস্যা নেই, কারণ এখানে আমার দুটো উপরে নিচে কাটাকাটি চলে যাবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের এই মোট চাপ আংশিক চাপের ম্যাথ গুলা গেল। এর পরবর্তী টাইপে আসি আমরা। এর পরবর্তী তুমি যদি আসো তাহলে আদর্শ গ্যাসের সূত্র। আদর্শ গ্যাসের সূত্রের মধ্যে তুমি যদি আসো, আমরা তো সূত্রটা জানি, পি ভি ইকুয়াল টু হলো এন আর টি। পি ভি ইকুয়াল টু হলো কত, এন আর টি। এই যে পি ভি ইকুয়াল টু এন আর টি এই সূত্রটা আমরা দেখলাম। এখানে খেয়াল করো, এখানে এন, এন মানে কি জিনিস, এন মানে হলো W/M। ঠিক আছে, মোল সংখ্যা ইকুয়াল টু হলো বস্তুর ভর যেটা দেওয়া থাকবে আর আণবিক ভর দেওয়া থাকবে। তাহলে তুমি যদি এখানে আসো W/M দাও, RT দাও, আর এখানে আছে PV আছে, আলটিমেটলি M যদি নিয়ে আসো তাহলে WRT, নিচে থাকবে PV। তাহলে তোমাকে এই টাইপের ম্যাথ, এই সূত্রের এই যে M এর মানটা বের করতে হবে এইভাবে, এটা হিউজ পরিমাণ ইম্পর্টেন্ট। মানে তুমি একটু পরে আমি ব্যাপন হারের অঙ্ক করাবো, সেই ব্যাপন হার বের করতে গেলে তোমাকে অবশ্যই দুইটা পাত্র দেওয়া থাকবে, বলবো কোন পাত্রের ব্যাপন হার বেশি, কোনটা আগে দ্রুত যাবে। এই জিনিস বের করতে হলে তোমাকে অবশ্যই এম এর মান লাগবে, আর এম এর মানটা বের করার জন্য সিস্টেম হলো এটা। তাহলে বাস্তব আদর্শ গ্যাসের সূত্র থেকে তুমি যখন আণবিক ভর বের করতে পারলে এইভাবে, ঠিক একই রকম ঘনত্ব বের করার জন্য তোমাকে যদি ঘনত্ব বলে, তাহলে ঘনত্ব বের করার সূত্র হলো ডাব্লিউ, সরি, হ্যাঁ W/V, ঠিকই আছে W/V।
তাহলে তোমাকে চিন্তা করতে হবে ডাব্লিউ বাই ভি এইদিকে আনতে হবে। তুমি যদি এখান থেকে চিন্তা করো ডাব্লিউ বাই ভি এক পাশে রাখো, তাহলে কি থাকলো, এন থাকলো, পিবি ওদিকে চলে আসলো, ঠিক আছে, সরি আমি তো ডাব্লিউ বি ওদিকে রাখতেছি। তাহলে মনে করো এম থাকলো, এদিকে পি আসলো, আর নিচে আরটি চলে আসলো, আর এখানে কি আছে, এখানে থাকলো ডাব্লিউ বাই ভি। আর ডাব্লিউ বাই ভি এর পরিবর্তে আমি কি করতে পারি, এটুকুর পরিবর্তে আমি ডি নিতে পারি। হ্যাঁ, এটুকুর পরিবর্তে আমি ডি নিতে পারি। তাহলে আসলো কি, ডি ইকুয়াল টু এম পি আর টি। এই ধরনের ম্যাথ আমি করতে পারি, ঠিক আছে। তাহলে এটা এই সূত্র এত বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু আমাদের মোটামুটি এইটার ইউজ খুব বেশি লাগবে, এটার ইউজ খুব বেশি আমাদের লাগবে। আচ্ছা, যখন আমরা পিভি ইকুয়াল টু এনআরটি তে বসাবো, এখানে আমাদের একটা ঝামেলা আছে যে আর এর মানগুলো আমরা কিভাবে বসাবো। হ্যাঁ, আর এর মান বসাবো কিভাবে, পি এর মান কিভাবে বসাবো, এগুলো আমরা একটু লাগবে আর কি। হ্যাঁ, আচ্ছা আসো, তাহলে আমরা কিভাবে এটা করব একটু খেয়াল করো। এটা সবার এই অধ্যায়ে সবচেয়ে বেশি তোমাদের যে ঝামেলাটা হবে সেটা হলো একক। দেখো, তোমরা যারা জৈব যৌগ করতেছো না বা জৈব যৌগ কম পারো, তারা অবশ্যই এই অধ্যায়টা কিন্তু ভালোভাবে ফোকাস দিতে হবে। কারণ দুইটা সিকিউ এখান থেকে পারবা, মানে তুমি মানে কি বলবা, এই অধ্যায় এত সুন্দর একটা অধ্যায়, দুইটা সিকিউ যদি তুমি কারেক্ট না করতে পারো এই দুইটা, তার মানে তোমার মতো হতভাগার কেউ নেই। এখানে তোমরা একটা কাজ করবা, আমরা জানি আর এর মান যেটা একটা হলো 8.314 জুল পার কেলভিন পার মোল, আরেকটা আর এর মান হলো 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। হ্যাঁ, এখন তোমরা দেখো, আমি মনে করি তোমরা কেউই ভুলার কিছু না, যে ভাই আমি ভুলে যাই যে আমি কোন এককটা বসাবো, এটা ভুলে যাচ্ছে। এটা ভুলার কোনো সুযোগ নাই, কারণ তুমি এককটা মনে রাখলে তুমি ইজিলি পারবা। দেখো, আর এর মান তুমি যখন এই এককটা বসাবা, তার মানে তুমি দেখো এখানে লিটার আছে, তার মানে তোমাকে অবশ্যই ভি এর মানটাকে লিটারে রাখতে হবে, এখানে পি এর মান অ্যাটমসফিয়ারে রাখতে হবে তোমাকে অবশ্যই, আর এখানে আছে কি মোল পার লিটার পার কেলভিন, তাপমাত্রা অলওয়েজ কেলভিনে রাখতে হবে তোমাকে, এটা নিয়ে কোনো কথা নাই, এটা যে কোনো জিনিস হোক তাপমাত্রা তোমাকে কেলভিনে রাখতে হবে। কিন্তু এখানে আর এর মান যখন তুমি জুল দিবা, তার মানে ব্যাপারটা হয়ে গেছে এটা এসআই পদ্ধতি। কি পদ্ধতি হয়ে গেছে? এসআই। আর এসআই পদ্ধতি যখন হবে তোমার, তখন তোমাকে অবশ্যই যে জিনিসটা খেয়াল করতে হবে, পি এর মান এটাকে রাখতে হবে প্যাসকেলে, অবশ্যই খেয়াল করো এই জিনিসটা, সবাই মনোযোগ দাও। পি এর মান প্যাসকেলে রাখতে হবে, আর আয়তনের মানটাকে মিটার কিউবে রাখতে হবে। কিসে রাখতে হবে? মিটার কিউব। আয়তন মানটাকে মিটার কিউবে রাখতে হবে। আমি সামনে অঙ্ক করাবো এগুলো। আর টির মান তো তোমার আছে কিসে? ক্যালভিনেই আছে। টির মানটা কিসে আছে? ক্যালভিনেই আছে। ঠিক আছে, আচ্ছা। মোটামুটি তোমাদের যদি কারো কোনো অসুবিধা থাকে, তাহলে তোমরা এখানে একটু কমেন্ট করে দিবা যে ভাইয়া আমি এটা বুঝতে পারিনি, বা এরকম কোনো কোশ্চেন থাকলে করতে পারো, বা তোমাদের কোনো অভিমত থাকলে বলতে পারো যে ভাই এই জিনিসগুলো আজকে একটু করালে ভালো হয়, আমি একটু দেখাই দিব। ঠিক আছে, হ্যাঁ, সূত্র প্রতিপাদন করতে দিছিল যে সূত্র, আমরা সেটা দেখবো যে কি ধরনের সূত্র প্রতিপাদন, আমরা একটু পরেই দেখতেছি। আমি টেস্ট পেপারে চলে যাব একটু পরেই। তোমরা একটু পরে আমি ওদের টেস্ট পেপারে যাব, তোমাদের সামনেই আমরা সলিউশন করব। আচ্ছা, তোমরা জাস্ট ধৈর্য, একটা জিনিসের দরকার, ধৈর্য সহকারে দেখো, কারণ এখন মোবাইল হাতে থাকলে সমস্যা হলো কি, তোমাদের এদিক ওদিক চলে যেতে মন চায়, দরকার নাই, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। তাহলে তাহলে খেয়াল করো ব্যাপারটা, আর এর মানটা কি দিচ্ছ সেটার উপর ভিত্তি করে বাকি মানগুলো তুমি সেট করতে পারবা। তাহলে আর এর মান যদি তুমি মনে রাখতে পারো একক সহ, তাহলে আশা করি তুমি মানগুলোতে আর কখনোই কি করবে না, গোলাবে না। আচ্ছা, তারপরে আসো আমাদের পরবর্তী সূত্র হলো ব্যাপন হার। ব্যাপন হারের ম্যাথে যদি তুমি আসো, ব্যাপন হার মারাত্মক, সর্দি লাগলো, কাশ, খুবই অসুস্থ আছি, তার মধ্যে তোমাদের ক্লাসটা নিচ্ছি। ব্যাপন হারের মধ্যে তুমি যদি আসো, ব্যাপন হার এটাকে আমরা আর বলি, এটার ম্যাথ তোমাদের 100% আসবেই, ব্যাপন হারের ম্যাথ 100% আসবেই। তো ব্যাপন হারটা কিভাবে করবে খেয়াল করো। ব্যাপন হার R1/R2, সূত্র হলো √M2 ভাগ হলো M1 সমান D2/D1, আর দেন হলো তোমার হলো T2/T1। এই সূত্র আমরা সবাই জানি যে আমাদের ব্যাপন হারের সূত্র। তো ব্যাপন হারের সূত্রের মধ্যে তোমার যদি সময় নির্ণয় করতে বলো, সময়,
যে কতটুকু সময়, তাহলে আমরা সূত্র দিব এটা টি এর সূত্র। যদি তোমার আণবিক ভরের কথা বলা হয় তাহলে তো আণবিক ভরের কোনো জিনিস দেওয়া থাকে তাহলে এটা দিয়া করবা তুমি। তো সিম্পলি এটা এটা আর এটার মধ্যে থাকে, এই ঘনত্ব দিয়ে আমাদের কখনোই ম্যাথে তেমন একটা ফেস করতে হবে না। আমি এই সূত্র একটু পরে সামনে যাচ্ছি, সেখানে দেখাবো। আমি জাস্ট একটু সূত্রগুলো দেখাই দিচ্ছি একবার করে। ব্যবধান নিয়ে আমরা একটু পরে আরো ডিটেলসে যাব। আমরা পরবর্তী সূত্রতে আসি, এখান থেকে কি আসতে পারে। পরবর্তী সূত্র তোমার হলো আরএমএস ব্যাগ। আরএমএস ব্যাগ এটা 3 মার্কের জন্য খুব সুন্দর একটা কোশ্চেন দিয়ে দিতে পারে। আরএমএস ব্যাগ এটা বোর্ডেও আসছে, ঠিক আছে। আরএমএস ব্যাগ, আরএমএস ব্যাগের মধ্যে তুমি যদি আসো সিআরএমএস আমরা যেটা জানি √3r/t ভাগ হলো m, 3r/t ভাগ হলো m। এখানে তুমি যদি আসো, যেটা তোমাকে মনে রাখতে হবে, এই যে আণবিক ভর এটা কি অবশ্যই তোমাকে নিতে হবে কিসে, কেজিতে নিতে হবে। কিসে নিতে হবে, কেজি। এই সিআরএমএস এটার ব্যাগটাকে অবশ্যই তোমাকে মিটার পার সেকেন্ডে রাখতে হবে। কারণ কি, এই সূত্রটা হলো মূলত এসআই পদ্ধতি। আর এখানে আর এর যে মানটা আছে, আর এর মানটাকে তোমাকে রাখতে হবে 8.314 জুল পার কেলভিন, ঠিক আছে, পার মোল। আর টি এর মানটাকে তোমাদের সেই 200 তোমার কেলভিন যেটা আছে সেটা, মানে অর্থাৎ 273 প্লাস যেটা দেওয়া থাকবে তোমাকে সেটাতে নিতে হবে। হ্যাঁ, তোমাকে সেটাতে নিতে হবে। তাহলে খেয়াল করো ব্যাপারটা, আমাদের এই সূত্রটা গেল। এখানে তোমার জাস্ট আণবিক ভর দেওয়া থাকলেই হবে। জাস্ট এখানে লেখা থাকতে পারে এরকম যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তোমার দেওয়া আছে হলো কার্বন ডাইঅক্সাইড। বলবে যে কার্বন ডাইঅক্সাইডের আরএমএস ব্যাগ কত, ঠিক আছে। আরএমএস ব্যাগ থেকে আমরা এখান থেকে এমসিকিউ নিতে পারি। এমসিকিউ কিভাবে আসতে পারে দেখো, এমসিকিউটা কিভাবে আসে খেয়াল করো। এই দেখো সি এর সাথে তুমি যদি দেখো সূত্রটা, এখানে দেখো 3r/t ভাগ হলো m, তাহলে এখান থেকে কিন্তু তুমি সুন্দরভাবে দেখতে পারতেছো। দেখো সি সমানুপাতিক √t, ঠিক আছে স্যার, এই যে দেখো √t, তাহলে এটার সাথে এটা একটা সম্পর্ক পেয়ে গেল, ঠিক আছে। সমানুপাতিক √t পেয়ে গেছে, ঠিক আছে। তাহলে এইভাবে করতে পারো তুমি, c1/c2 সমান সমান কি √t1/t2, এইভাবে করতে পারো। এটা দিয়ে তোমাকে তাপমাত্রা দেওয়া থাকতে পারে দুইটা, কার থেকে কার আরএমএস ব্যাগ বেশি, এই ধরনের সূত্রগুলো, এগুলো ছোটখাটো জিনিস, এগুলো ভার্সিটি পরীক্ষাতে বেশি আসে, তোমাদের এমসিকিউ তো আসতে পারে। তুমি এভাবে করবা, ঠিক আছে। দেন আমরা পরবর্তী সূত্রতে আসি। তোমার হলো পরবর্তী সূত্র হলো তোমার হলো গ্যাসের গতিশক্তি। গতিশক্তিতে অ্যাজ ইউজুয়ালি তোমার যদি আসে, আমরা যেটা করব 3/2 nRT যে সূত্র, অ্যাজ ইউজুয়ালি এখানে আর কোনো ধরনের একানবিক দ্বিআণবিক এগুলো নিয়ে অ্যাজ ইউজুয়ালি কোশ্চেন করে না কেমিস্ট্রিতে, এগুলো ফিজিক্সে তোমাদের মোটামুটি করে। তো এই ক্ষেত্রে 3/2 nRT এর মধ্যে n এর মান আমাদের তো জানা কথা W/m, এটা আমরা জানি। তাহলে সেই W/m দিয়ে n এর মানটা বসাবা, t এর মানটা বসাবা, r এর মানটা অবশ্যই খেয়াল করতে হবে। এখানেও r এর মান কোথায় রাখতে হবে, এখানেও আমার আর এর মানটাকে 8.314 জুলে রাখতে হবে। কেন, এটাও আমার এসআই পদ্ধতি, এটার মানটা আসবে জুলে এককে আসবে, ঠিক আছে। এটা আসবে আমাদের জুল, আসবে জুল। এটাও আমার এসআই পদ্ধতিতে করতে হবে। হ্যাঁ, এটাও আমার এসআই পদ্ধতি করতে হবে, এই জন্য এটা আসবে কিসে, জুলে আসতে হবে 3/2 nRT। তাহলে এখান থেকে তুমি যদি খেয়াল করো, দেখা যাচ্ছে ই কে সমানুপাতিক সমানুপাতিক টি, অর্থাৎ তাপমাত্রা তুমি যদি বাড়াই দাও তাহলে তোমার গ্যাসের গতিশক্তি কি হবে, বৃদ্ধি পাতে হবে। তাহলে গতিশক্তির এই সূত্রটা চলে গেল। পরবর্তীতে তুমি যদি আসো আমাদের যে সূত্র সেটাতে একটু আসি, দেন আমি সূত্র শেষ করে চলে যাচ্ছি তোমাদের সিকিউর মধ্যে। আমাদের পরবর্তী সূত্র হলো তোমার হলো সংকোচনশীলতার গুণাঙ্ক, যে টপিকসটা আছে, অর্থাৎ বা প্রেষণ গুণাঙ্ক, যেটাকে আমরা বলবো যে আদর্শ কিনা, গ্যাসটি কি আদর্শ কিনা। প্রশ্নটা হলো এমন যে গ্যাসটি কি আদর্শ, এই ধরনের প্রশ্ন যখন আসবে তখন আমরা কিভাবে কোশ্চেনটা অ্যান্সার দিব, মানে এটা কি ধরনের ম্যাথ, এটাতে আমরা একটু আসি। এটা হলো এমন পি ভি ইকুয়াল টু জেড এন আর টি। এখানে জেড এর মান যেটা নির্দেশ করতেছে এটি হলো প্রেষণ গুণাঙ্ক,
জ্যাডের মান হলো প্রেষণ গুণাঙ্ক, জ্যাডের মান হলো প্রেষণ গুণাঙ্ক। আমরা জানি জ্যাডের মান যদি 1 আসে তাহলে সেটা আদর্শ গ্যাস, জ্যাডের মান 1 এর নিচে আসলে অথবা জ্যাডের মান 1 এর উপরে আসলে দুটেই বাস্তব গ্যাস নির্দেশ করতেছে, বাস্তব গ্যাস। তাহলে এই সূত্র থেকে, এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণেই তোমাকে বলা হবে উদ্দীপকের দুইটা পাত্রের মধ্যে কোন পাত্রটি আদর্শ গ্যাস, হ্যাঁ, অথবা তাদের প্রকৃতি কি তোমাকে বলবে। তখন তুমি সিম্পলি জাস্ট এই জ্যাডের মানটা বের করবা, জ্যাডের মান বের করতে পারলেই তোমার মোটামুটি চলে আসবে যে আমাদের জিনিসটা কি আদর্শ গ্যাস নাকি বাস্তব গ্যাস। তাহলে তোমাকে চিন্তা করতে হবে এটা, হ্যাঁ। আচ্ছা, গেল এটা। তার পরবর্তীতে তুমি যদি আসো আমাদের যে জিনিসটা, সেটা হলো ভ্যান ডার ওয়ালস সমীকরণ। ভ্যান ডার ওয়ালস আদর্শ গ্যাস মানে অর্থাৎ বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসে কনভার্ট করার জন্য যে সূত্র দিল সেটার নাম হলো তোমার হলো ভ্যান ডার ওয়ালসের সমীকরণ। তো সেটা হলো এরকম p প্লাস n স্কয়ার a বাই v স্কয়ার আর v বাই v মাইনাস nb সমান সমান n আর t। এই হলো সূত্র। একটা বাস্তব গ্যাস, একটা বাস্তব গ্যাসকে আদর্শ করতেছো তুমি, আদর্শ করবো, আদর্শ করার জন্য বাস্তব গ্যাসকে আদর্শ করার জন্য তোমার এখানে দুইটা জিনিস করতে হবে। একটা হলো চাপ সংশোধন করতে হবে তার, আরেকটা হলো তার আয়তন সংশোধন করতে হবে। একটা হলো চাপ সংশোধন করতে হবে, একটা হলো আয়তন সংশোধন করতে হবে। এই যে চাপ সংশোধন করা এবং আয়তন সংশোধন করা, এই চাপ সংশোধন ধ্রুবকের মান হলো a আর আয়তন সংশোধনের মান হলো b, ধ্রুবক। এই দুটাই কি a এবং b দুটাই ধ্রুবক। তোমার a এবং b দুটাই হলো কি ধ্রুবক। একটা কোশ্চেন আসছিল এই ধরনের, অনেক সময় এই সূত্র দিয়ে আসতে পারে যে উদ্দীপকের এই যে সূত্রটা দিয়ে বলতে পারে চাপ সংশোধন ধ্রুবক কত, মান কত, এখানে আয়তন সংশোধন কত, তাহলে তোমাকে এখানে হয় এর মান বের করবা না হলে বি এর মান বের করবা। তো এটা এজ ইউজুয়ালি খ মার্কে বেশি আসে, অনুধাবনে বেশি আসে। এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু না, এটা 2 মার্কের জন্য আসবে, আসা মানে কি এটা অনেক ইম্পর্টেন্ট, অনেকবার আসছে তোমাদের এটা, হ্যাঁ। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে জাস্ট জাস্ট আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো পি, যেমন সাপোজ তোমাকে একটা ম্যাথ দেওয়া হলো, আমি একটু ম্যাথে আসি, এটা একটু উপরে দিয়ে দিই। আমাদের যেটা ম্যাথ, সাপোজ তোমাকে বলে দিল 64 গ্রাম অক্সিজেন। আমি আগেও বলি তোমরা যারা দেখতেছো তোমাদেরকে অলরেডি এগুলো আমি পড়ানো হয়ে গেছে, তোমরা বা অনেকে পারো, কিন্তু আমরা দীর্ঘদিন অন্যান্য সাবজেক্ট পরীক্ষা দিয়ে অলরেডি বোর হয়ে গেছে। জাস্ট আজকে একটু রিক্যাপ করে দিচ্ছি, তোমরা সবাই পারো। আর এখানে ঘন্টার পর ঘন্টা আমি ক্লাস নিচ্ছি না, নিবও না, কারণ পড়ালেখা আসলে তোমাকে করতে হবে। আমি জাস্ট তোমাকে সিম্পলি বলে দিচ্ছি এগুলো পড়তেছো, হ্যাঁ। আচ্ছা, তোমাদের যারা আছো তোমরা মোটামুটি একটু কমেন্ট করো আমাকে যে কোনো সমস্যা হচ্ছে কিনা দেখতে, বা তোমাদের যদি স্পেশালি কোনো টাইপের কোশ্চেন থাকে যে ভাই এই বোর্ডের এই কোশ্চেনটা আমাকে একটু বুঝিয়ে দেন, তাহলে বোর্ডের নাম্বারটা, বোর্ডের সাল এবং নাম্বারটা দিয়ে দিচ্ছ দিয়ে দাও আমাকে, হ্যাঁ। আমি টেস্ট পেপারটা একটু পরে দেখাই দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা, তার পরবর্তীতে আসো তুমি, তাহলে 64 গ্রাম অক্সিজেনের জন্য, অক্সিজেনের জন্য এই সংশোধনীয় সমীকরণটা বা ভ্যান ডার ওয়ালসের সমীকরণটা কি কেমন হবে। তাহলে 64 গ্রাম অক্সিজেন, দ্যাট মিন্স তোমার n হলো কত, n হলো 64। তোমার এখানে খেয়াল করতে হবে W/m, আমরা জানি মোল সংখ্যা ইকুয়াল টু। এখন এখানে 64 গ্রাম অক্সিজেন দেওয়া আছে, তার মানে 64 লিখলাম, তার আণবিক ভর হলো 32 লিখলাম, অর্থাৎ মোল সংখ্যা আসলো 2। তাহলে আমাকে কি করতে হবে, এই যে সূত্রটা আমরা দিলাম এই সূত্রটাকে জাস্ট n যেখানে আছে সেখানে 2 বসাই দিতে হবে। তাহলে p প্লাস এখানে n আছে, তো সো n এর জায়গায় আমাকে কি দিতে হবে 2 স্কয়ার, দ্যাট মিন্স 4। আর দ্যাট মিন্স 2 স্কয়ার, আর a আছে ঠিকই, v স্কয়ার ঠিকই থাকবে, v ঠিকই থাকবে, n এর জায়গায় আমি 2 দিয়ে দিব, v দিলাম, আর এখানে আমার 2 আর 3, জাস্ট এতটুকু তুমি যদি লিখে দিতে পারো তোমার হলো 2 মার্ক পাবা। এবং এটা খুব বেশি আসে, তোমরা অনেকে এই সূত্র দেখে ভয় পাও যে এই সূত্রে এত বড় সূত্র কি মনে রাখবো, এটা তো আসলে মনে রাখা এত বেশি কঠিন কিছু না। আর এখান থেকে তোমাকে তো কিছু বুঝতে আসবে না, প্রমাণ চাবে না এই সূত্র, তোমার কাছে চাইবে শুধু এটা যে 64 গ্রাম অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইডের জন্য এই সংশোধনীয় সূত্রটি তুমি একটু দেখাও, হ্যাঁ। আচ্ছা, তার পরবর্তীতে তুমি যদি আসো, মোটামুটি এই অধ্যায়ের জন্য যে সূত্রগুলো আমরা আলোচনা করলাম, এখন এই সবগুলো জিনিস আমি আলোচনার মধ্যে নিয়ে আসলাম। এখন আমরা শুধুমাত্র টেস্ট পেপারে চলে যাচ্ছি। আসো আমি একটু টেস্ট পেপারে চলে যাচ্ছি, ঠিক আছে। আমরা ঢাকা বোর্ড থেকে একটু দেখাই তোমাদের, তোমাদের যদি স্পেশালি কোনো কোশ্চেন থাকে একটু আমাকে
দিয়ে দাও এখানে যে এটা, ঠিক আছে? আচ্ছা, আমরা এখান থেকে শুরু করি, বোর্ডের এখান থেকে শুরু করতেছি। তোমরা দেখো, তাহলে তোমরা এখানে দেখো এখানে কি করছে। সিম্পলি ঢাকা বোর্ডের 23 সালের একটা কোশ্চেন থেকে শুরু করতেছি। তোমার আসো, এই গ্যাসের অবস্থা সমীকরণ প্রতিষ্ঠা করো, ঠিক আছে? বা অবস্থার সমীকরণ প্রতিষ্ঠা করো। এই গ্যাসের অবস্থা তো এটা তুমি একটু খেয়াল করো, এটা হলো অ্যামাগার বক্র, আমরা জানি পি দেওয়া আছে এখানে, এখানে পিভি দেওয়া আছে, পিভি আর এক পাশে দেওয়া আছে পি। এই ধরনের গ্রাফগুলা সাধারণত, সরি, যেহেতু একই এখানেও পি আছে এখানেও পি আছে, সাধারণত এই ধরনের হওয়ার কথা। তো যারা এই সূত্রটা মেনে চলে, অর্থাৎ যারা এই ধরনের গ্রাফ, অর্থাৎ যাদের জেড এর মান 1, আমরা যখন পিভি ইকুয়াল টু জেড এনআরটি করছিলাম, ওখানে যাদের জেড এর মান 1 তারা স্ট্রেট লাইন থাকে, অর্থাৎ তারা আদর্শ। আমরা বলি যে একটা আদর্শ মানে কি, সরল সঠিক পথ। যারা এই লাইনের সরল সঠিক পথের বাইরে থাকে তারা কি অনাদর্শ। তো আমাদের এই গ্যাস দেখি বোঝা যাচ্ছে এটা একটা আদর্শ গ্যাস। তাহলে এখন তোমাকে বললো আদর্শ গ্যাসের সমীকরণটা মানে প্রতিপাদন করো। দ্যাট মিনস পি ভি ইকুয়াল টু এনআরটি, এই সমীকরণটা কিভাবে আসলো সেটা তোমাকে দেখাইতে বলছে। এটা সিম্পলি তুমি দেখাইতে পারবা। তোমাকে বয়েলের সূত্র দেখাও, তুমি চার্লসের সূত্র দেখাও, তুমি গেরস্টোকের চাকরির সূত্র দেখাও, সুন্দর মতন তোমার 3টা সূত্র হয়ে যাবে। দেন কম্বিনেশন করো। আসো আমি একটু দেখাই দিচ্ছি তোমাদেরকে সিম্পলি। আমরা প্রথমে বয়েলের সূত্রটা লিখলাম। বয়েলের সূত্র ভি সমানুপাতিক 1/p, ঠিক আছে? যে চাপের সাথে আয়তন ব্যস্তানুপাতিক যখন তাপমাত্রা স্থির অবস্থায়, তাপমাত্রা কি অবস্থায় স্থির। দেন আসি আমরা চার্লসের সূত্র ভি সমানুপাতিক টি, তুমি যদি তাপমাত্রা বাড়াই দাও তো আয়তন বেড়ে যাচ্ছে। দেন আসি অ্যাভোগাড্রোর সূত্র ভি সমানুপাতিক এন। তাহলে তুমি দেখো এখানে 3টা জিনিস, ভি সমানুপাতিক 1/p, দেন আবার সমানুপাতিক টি, দেন সমানুপাতিক কি এন। তাহলে তুমি একটা কাজ করতে পারো, আমরা সবগুলো জিনিসকে এখানে নিয়ে আসতে পারি পিভি, আর এখানে কি নিয়ে আসতে পারি এনআরটি। এখানে তুমি এই পিটাকে এদিকে নিয়ে আসো, দেখো পি নিয়ে আসলাম, তাহলে সমানুপাতিক টি আছে এবং এন আছে। এখন এই সমানুপাতিকটাকে তুলতে হলে তোমাকে কি দিতে হবে, একটা আর নাম সমানুপাতিক দেবো, তাহলে তো হয়ে গেল পিভি সমান সমান, এখানে সমানুপাতিকটাকে তুলে আমি একটা আর নিয়ে আসলাম, আর এন টি তো আগের ছিল, এই তো আমাদের সূত্র হয়ে গেছে পিভি ইকুয়াল টু এনআরটি, শেষ। তাহলে কি এটা কোনো এত হেডেকের কিছু ছিল? জাস্ট অন্ধকার অন্ধকার তো হওয়ার কথা না। দেখো তো এখানে কি অন্ধকার লাগতেছে কিনা আসলে, একটু তুমি ব্রাইট দিয়ে দেখো মোবাইলে। আমার তো এখানে অন্ধকার হওয়ার কথা না, আমাকে না দেখলেও চলবে, বোর্ডটা কি দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, লেখা মনে আর একটু জুম করতে হবে আমার, হ্যাঁ। একটু যাদের অন্ধকার লাগতেছে একটু ব্রাইটটা দিয়ে দাও, আমি যাতে লাইটের রিফ্লেক্টটা কম পড়ে এই কারণে আসলে আমি এটা করলাম, ঠিক আছে? মোটামুটি দেখা যাবে। এটা এখন অনেক পিছনে আছে, এটা এটা অনেক পিছনে আছে, ঠিক আছে? আচ্ছা আসো, এখন আসো বি এবং সি আদর্শ আচরণ না করার পিছনে কারণটা কি। এই যে বি এবং সি, দেখো বি এবং সি গ্যাসের আদর্শ আচরণ না করার কারণটা কি। এই যে বি এবং সি, এরা কিন্তু দেখো এই স্ট্রেট লাইন বরাবর নাই। দ্যাট মিনস তারা কোন অবস্থায় আছে, তারা হলো বাস্তব গ্যাসে আছে। কোথায় আছে? বাস্তব গ্যাস। তো বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতন আচরণ না করার পিছনে কারণ হলো তোমার সাধারণত দুইটি। একটা হলো তাদের চাপের কারণ, একটা হলো তাদের আয়তনের কারণ। বাস্তব গ্যাসের ক্ষেত্রে তুমি যদি আসো, বাস্তব গ্যাসগুলোর ক্ষেত্রে তোমার যে বলা হয়, বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমরা সাধারণত আয়তনটাকে, আয়তন আয়তন নিয়ে কনসার্ন থাকি, এবং বাস্তব গ্যাসের ক্ষেত্রে চাপ নিয়ে কনসার্ন থাকি। অর্থাৎ বাস্তব গ্যাসের ক্ষেত্রে বলা হয় তারা কি করে, বাস্তব গ্যাসে প্রত্যেকটা অণুগুলো প্রত্যেকের মধ্যে কি থাকে, একটা আকর্ষণ বিকর্ষণ থাকে আন্তঃআণবিক। কিন্তু আদর্শ গ্যাসের ক্ষেত্রে বলা হয় না, তাদের মধ্যে এই ধরনের কোনো আকর্ষণ নাই। 2 নম্বর, আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তনটাকে কি বলা হয়, আয়তনটাকে নগণ্য ধরা হয়। পাত্র তুলনায় নগণ্য, কিন্তু বাস্তব গ্যাস আছে সেখানে বলা হয় না, মোট আয়তনটাকে সেখানে কাউন্ট করা হয়। এখন তোমার জাস্ট কি করতে হবে, চাপ সংশোধন করতে হবে, আর আয়তন সংশোধন যদি তুমি করতে পারো তাহলে বাস্তব গ্যাসটা আদর্শের মতো আচরণ করবে। তো এখানে হিউজ একটা সূত্র দেওয়া আছে, তোমাদের যে কথাগুলো এখানে লেখা আছে, যে চাপ সংশোধন করতে হবে, আয়তন সংশোধন করতে হবে, তাহলে বাস্তব গ্যাসটা কি হয়ে যাবে, আদর্শের মতো আচরণ করবে। এই যে আমাদের সেই ভ্যান্ডার ওয়ালসের কথা সেটা বলবা। আর তুমি কেন 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 আমাদের মানতেছে না সেটা বলে দিবা, যে বাস্তব গ্যাসের ক্ষেত্রে চাপের কথা বলা হয়, আদর্শ গ্যাসের ক্ষেত্রে সেই ধরনের চাপের কথা বলা হচ্ছে না। বাস্তব গ্যাসে আয়তনটাকে
কনসার্ন করা হয়, আদর্শ গ্যাসের ক্ষেত্রে সেটা কনসার্ন করা হয় না। এই কথাগুলো তুমি এখান থেকে সুন্দর মতো লিখে নিবা। আচ্ছা, এই 2 নম্বর কোশ্চেনে তুমি যদি আসো এখানে কত দূরত্বে পরস্পর মিলিত হবে, কত দূরত্বে পরস্পর মিলিত হবে, এই টাইপের যদি কোশ্চেন আসে তাহলে আমরা কি করি, কত দূরত্বে যদি আসে, হ্যাঁ কত দূরত্বে মিলিত হবে, এই ধরনের কোশ্চেন আসলে সাধারণত আমরা কি করব, এখানে তুমি দেখো এই গ্যাস, এই গ্যাস এখানে কি আছে তুমি খেয়াল করলেই বুঝতে পারতেছো, এখানে এই গ্যাসের মধ্যে আছে হলো অ্যামোনিয়া, ঠিক আছে, NH3 আছে, ঠিক আছে, অ্যামোনিয়া। আর এখানে তুমি যদি আসতেছো আমাদের বি গ্যাস হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, কি আছে, সরি কার্বন ডাইঅক্সাইড, না সরি এখানে গ্যাস লিখছে না, ঠিকই আছে, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিডই হবে, আমি যেটা বললাম প্রথমে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তোমরা দেখে নিও হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এখন এ এবং বি, তার মানে তুমি চিন্তা করে দেখো এই দিক থেকে আসতেছে, এদিক থেকে আসতেছে তোমার হলো, এদিক থেকে আসতেছে তোমার হলো অ্যামোনিয়া, আর এদিক থেকে আসলে হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে কোথায় কোন দূরত্বে মিলিত হবে, এখন তুমি সিম্পলি চিন্তা করে দেখো এদের আণবিক ভর কত, এদের আণবিক ভর হলো 17 আর এটার হলো 36.5। আণবিক ভর যার বেশি তার ব্যাপন হার কি হবে, কম হবে, এটাই তো স্বাভাবিক। আণবিক ভর যার বেশি তার হলো ব্যাপন হার কি হবে, কম হবে। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড কম দ্রুত যেতে পারবে আর অ্যামোনিয়া বেশি দ্রুত অতিক্রম করে চলে যাবে। আমাকে সিম্পলি কি করতে হবে, দড়ি এই গ্যাস থেকে x দূরত্বে যায় তারা মিলিত হবে, আর বি গ্যাস তাহলে কত হবে 70 সেন্টিমিটার, এটাকে আমি মিটারে নিতে পারি বা সেন্টিমিটারও রাখতে পারি, সমস্যা নেই। 70 মাইনাস হলো x দিব, ঠিক আছে। দেন আমরা একটু আসি, দেখাই দিচ্ছি তোমাদেরকে এখান থেকে, তোমরা এখান থেকে এইভাবে করতে পারো, আমি একটু আমার বোর্ড থেকে নিয়ে আসি। তোমরা এই টাইপের ম্যাথগুলো এইভাবে করবা, r1/r2, ঠিক আছে, সমান রুট ওভার m2/m1 ছিল। এখানে কি করবা, আর মানে কি, হার মানে কি, হার মানে হচ্ছে সরণ বাই হলো সময়। তাহলে প্রথম ক্ষেত্রে ছিল মনে করো x/t, ঠিক আছে, আর ওই একই সময়ে দ্বিতীয়টা কি করবে 70 মাইনাস x পরিমাণ দূরত্ব অতিক্রম করবে, সেটারও কিন্তু একই সময়, সে যদি t সময়ে x পরিমাণ যায় ও t সময়ে যাবে 70 মাইনাস x পরিমাণ। তাহলে তুমি কি করতে হবে, এখন এই r1 এর মধ্যে x/t দিয়ে দাও, আর এখানে দিয়ে দাও 70 মাইনাস x/t দিয়ে দাও, রুট ওভার m2/m1, এটা তো একটা মান চলে আসবে, এখান থেকে আলটিমেটলি কিন্তু টি কাটা চলে যাবে, একটা x এর মান বের হবে, সুন্দর। এই ধরনের এভাবে করবে তোমরা, হ্যাঁ। আচ্ছা আসো, তার পরবর্তীতে আমরা আসি পরের প্রশ্নটাতে কি করলো, উদ্দীপকের গ্যাস দ্বয় কোন মত অনুসারে অম্ল ক্ষারক হিসাবে গণ্য করা যায়, এখানে অম্ল ক্ষারক, তো অম্ল এবং ক্ষারকের মধ্যে তুমি যদি একটু খেয়াল করো, হ্যাঁ একটু খেয়াল করো, এখানে আমরা এই অধ্যায় থেকে তিনটা জিনিস আছে, একটা হলো আরোনিয়াসের মতবাদ, একটা হলো ব্রনস্টেড মতবাদ, একটা হলো লুইস মতবাদ। দেখো অলরেডি 4 মার্কের একটা কোশ্চেন চলে আসছে, কিন্তু এগুলো খ মার্কেও আসে, খুব আসবে মানে কি, এটা 100% তোমরা এই তিনটা থিওরি থেকে যে কোনো একটা জিনিস আসবেই। আরোনিয়াসের সূত্র, ব্রনস্টেড এবং লুইস অ্যাসিড। তো আরোনিয়াসে কি বলা হয়েছে আমি একটু সামারি করি তোমাদেরকে। আরোনিয়াসে বলা হলো যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন দেয় তারা হলো অ্যাসিড, যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন দেয় না তারা হলো ক্ষার, ঠিক আছে, সিম্পল এই বিষয়টা। আর ব্রনস্টেড লাউরির তত্ত্বের মধ্যে তুমি যদি আসো, সেখানে বলা হলো তোমার যারা তোমার মনে করো প্রোটন, এটা কি এইভাবে চিন্তা করা যায় না, তুমি সিম্পলি আগে চিন্তা করো, সিম্পলি এইভাবে চিন্তা করো যে যারা তোমার মনে করো হাইড্রোজেন আয়ন দিবে কিন্তু সেটা জলীয় না, যে কোনো মাধ্যমে দেয়, হাইড্রোজেন দিলেই সেটাকে বলা হবে অ্যাসিড। আর যদি তোমার ওএস দেয় সেটা জলীয় বাদ দিয়া, মানে জলীয় বললে সেটা আরোনিয়াস হয়ে যায়, জলীয় বাদ দিয়া তুমি যদি বলো তাহলে এটা হলো ব্রনস্টেড। আরেকটা কথা, এখানে অ্যাসিড এবং ক্ষারের মধ্যে বিক্রিয়া করে যে জিনিসটা উৎপন্ন হয় সেখানে দুইটা জিনিস হয়, একটা হলো অনুবন্ধী অ্যাসিড, একটা হলো অনুবন্ধী ক্ষার। অনুবন্ধী অ্যাসিড এবং অনুবন্ধী ক্ষার আমরা যদি ব্যাপারটা একটু খেয়াল করি তোমাদেরকে, এখান থেকে এই সিম্পলি উদাহরণটা দেখো তুমি, তাও তুমি বুঝতে পারবা, খেয়াল করো। এখানে তুমি চিন্তা করো এই হাইড্রোক্লোরিক অ্যাসিড আর এখানে পানি, পানি যদিও এখানে ক্ষারক হিসেবে কাজ করতেছে, কেন, কারণ আমরা জানি পানি একটি উভয়ধর্মী, এখানে যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিড একটি অম্ল, অবশ্যই পানি এখানে ক্ষারক হিসেবে কাজ করতেছে। এইখানে তুমি একটু খেয়াল করো এই অম্লের মধ্যে ক্লোরিন আছে, ক্লোরিনটা এখানে আসলো, তাহলে অম্ল থেকে যে অংশটা পাবো তাকে বলা হবে অনুবন্ধী ক্ষারক, তাকে কি বলা হবে, অনুবন্ধী ক্ষারক। আর এখানে তুমি দেখো ক্ষারক থেকে যে জিনিসটা আসবে তাকে বলা হবে অনুবন্ধী অ্যাসিড, তাকে কি বলা হবে, অনুবন্ধী অ্যাসিড। তাহলে এখানে তোমাকে বলা হয়েছে দেখো ক্ষারক হলো এমন একটি যৌগ বা আয়ন যা অম্ল থেকে একটি প্রোটন গ্রহণ করে, এই তো।
তুমি যদি চিন্তা করো, যারা প্রোটন গ্রহণ করে তারা হলো ক্ষারক, আর যারা প্রোটন দেয় তারা হলো কি, তারা হলো অম্ল। যেমন তুমি চিন্তা করে দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিড সে কি দিচ্ছে, প্রোটন দিচ্ছে। এই যে সে প্রোটন দিচ্ছে, প্রোটন এই যে হাইড্রোজেন দিল, ঠিক আছে, হাইড্রোজেন প্লাস দিল, এই জন্য এটা কি, সে অ্যাসিড। আবার তুমি দেখো NH2 বা NH3, চিন্তা করে দেখো NH3 সে কি করে, এটা হাইড্রোজেন নিয়ে NH4 প্লাস হয়ে যায়। এই যে NH3 সে এটা হাইড্রোজেন নিয়ে কি হচ্ছে, হাইড্রোজেন প্লাস নিয়ে NH4 প্লাস হচ্ছে, সো সেটা একটা ক্ষার হয়ে গেল। তাহলে ক্ষার এটা এটা এইভাবে তুমি বলতে পারো, ব্রনস্টেড লাউরির মতবাদে তুমি এইভাবেও ব্যাপারটা দিতে পারো। আর লুইসের মতবাদ আলাদা। লুইসের মতবাদে বলছে যারা ইলেকট্রন দান করে, যারা ইলেকট্রন দান করে তারা হলো ক্ষারক, আর যারা ইলেকট্রন গ্রহণ করে তারা হলো অ্যাসিড, লুইস অ্যাসিড। এবং লুইস অ্যাসিড দিয়ে প্রত্যেক জিনিসকে ব্যাখ্যা মোটামুটি করা যায়। আরোনিয়াসের সকল আরোনিয়াসের অ্যাসিডই ব্রনস্টেড, সকল ব্রনস্টেডে আবার লুইসের আন্ডারে। তোমাকে সবচেয়ে বেশি অ্যাসিড আছে কোথায়, লুইসের আন্ডারে। হ্যাঁ, আমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি, তুমি কিছু না পারো এ কয়েকটা এমসিকিউ মনে রাখো, AlCl3, Br3, এরা সবাই এই দুইটা লুইস অ্যাসিড, এটা মনে রাখবে, এটা আসবে। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড এটা লুইস অ্যাসিড, ঠিক আছে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, তোর এগুলা মাথায় রাখবে। আচ্ছা, তো এখান থেকে তুমি যদি আসো, তাহলে আমাদের কি ছিল, আমাদের একটা ছিল কার্বন ডাইঅক্সাইড আর একটা ছিল কি, অ্যামোনিয়া। তো তোমাকে বলা, সরি, একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, একটা হলো অ্যামোনিয়া ছিল। এই দুইটার মধ্যে তোমাকে একটা, আমি এখানে আসি, সিম্পলি ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি। তাহলে কোশ্চেনটাতে যেটা ছিলাম আমি, কোশ্চেনটাতে ছিলাম এমন যে একটা ছিল অ্যামোনিয়া আর একটা ছিল হাইড্রোক্লোরিক অ্যাসিড। তোমাকে বলছে এরা যে অম্ল ক্ষারক তা ব্যাখ্যা করো। তো সিম্পলি অ্যামোনিয়া থেকে চিন্তা করবে, অ্যামোনিয়া কি করছে, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড যেহেতু হাইড্রোজেন দান করে, এই হাইড্রোজেন অ্যামোনিয়া নিয়ে অ্যামোনিয়াম আয়ন হয়েছে, সো অ্যামোনিয়া হলো ক্ষারক আর হাইড্রোক্লোরিক অ্যাসিড হলো অম্ল, যেহেতু সে দিছে। এইভাবে বইয়ের মতন তোমাকে দিতে হবে এমন কোনো কথা নাই। আমরা 3 নম্বর কোশ্চেনে আসি। দেখো 3 নম্বর কোশ্চেনে কি করছে, আমরা মোটামুটি 10-15টা কোশ্চেন তোমাদেরকে দেখাই দিচ্ছি, তোমরা শুধু দেখো, দেখলে আশা করি 10-15টা কোশ্চেন দেখো মনোযোগ দিয়া, এই অধ্যায় কমপ্লিট। আজকে বাসায় বসে সেকেন্ড পেপারটা কমপ্লিট করো, এই অধ্যায়টা কমপ্লিট করো, কাল আরেকটা অধ্যায় কমপ্লিট করো। এইভাবে তুমি করলে মোটামুটি আমি যেটা বললাম 16 তারিখ পর্যন্ত তুমি যদি পড়ো সেকেন্ড পেপার, তোমার সেকেন্ড পেপার পরীক্ষা ভালো হবে। এই 4 দিন শুধু সেকেন্ড পেপার নিয়ে তুমি চিন্তা করবে। তারপর 16 তারিখ থেকে আলটিমেটলি, বা 17 তারিখ, 17, 18, 19, 20, তাহলে 4 দিন তুমি 5 পেপার পড়বা, সুন্দর মতো কমপ্লিট করতে পারবা। আর কারো যদি না আবার 5 পেপারে একটু দুর্বলতা আছে, তাহলে তুমি আরেকদিন আগ থেকে শুরু করো, 16 তারিখ থেকে শুরু করো। বাট এত একটা সুন্দর সময়, এতগুলো গ্যাপ দিল, তুমি যদি এটাকে ইউটিলাইজ না করো তাহলে আর কিছু করার নাই তোমার। এখানে একটু আসো, খেয়াল করো, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 11 গ্রাম বি গ্যাসের গতিশক্তি নির্ণয় করা। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 11 গ্রাম বি গ্যাসের গতিশক্তি। তাহলে এখানে বি গ্যাসটি হলো চুনাপাথর বিয়োজনের সৃষ্টি। চুনাপাথর মানে হলো ক্যালসিয়াম কার্বনেট, আর ক্যালসিয়াম কার্বনেটকে তুমি যদি বিয়োজিত করো তাহলে ক্যালসিয়াম অক্সাইড পাবা, আর হলো কার্বন ডাইঅক্সাইড পাবা। তাহলে মানে গ্যাসটা কি, কার্বন ডাইঅক্সাইড। আর এই কার্বন ডাইঅক্সাইডকে কি করতে হবে, গতিশক্তি নির্ণয় করতে হবে। তাহলে গতিশক্তি কি, ই কে ইকুয়াল টু হলো, ই কে ইকুয়াল টু হলো 3/2 nRT। তো সুন্দর মতো n এর মান কত, n এর মান হলো তোমার w বাই বড় হাতের m। w এর মান দেওয়া আছে 11 গ্রাম, আর m এর মান আমরা জানি 44, এটা দিয়ে n এর মান বের হয়ে গেল। n এর মানটাকে সুন্দর মতো এখানে দিয়ে দাও, t এর মান 27 ডিগ্রি, তার মানে হলো তোমার 300 কেলভিন, আর r এর মান 8.314 দিয়ে দাও, সুন্দর মতো আমাদের ম্যাথটা হয়ে গেল। বুঝতে পারছো? আচ্ছা, তার পরবর্তীতে তোমরা একটু আসো, একটু আমি একটু পানি খেয়ে নিচ্ছি। আচ্ছা, তোমরা যারা আসো মোটামুটি সবাইকে ধন্যবাদ। এখনো তোমরা যারা আসো, আহ, তোমরা পারলে একটু শেয়ার দিতে পারো তোমাদের বন্ধুদের মধ্যে, যাতে করে সবাই দেখে উপকৃত হতে পারে। আচ্ছা, আসো।
তাহলে এটা আশা করি আমরা সবাই বুঝতে পারছি। এখন আসো পরবর্তী কোশ্চেনটাতে আসো। তোমরা বাসায় গিয়ে আজকে এটা করে ফেলবে, এগুলো সব আজকেই করবা। আজকে তোমাদের টার্গেট থাকবে পরিবেশ রসায়ন শেষ করবা। বি সি ডি গ্যাসের বিচ্যুতির কারণ কি? বি সি ডি এই তিনটা গ্যাসের বিচ্যুতির কারণ হলো, এই তিনটা গ্যাসই হলো বাস্তব গ্যাস। আর বাস্তব গ্যাসের ক্ষেত্রে আদর্শ থেকে বিচ্যুতি হবে, এটা স্বাভাবিক। আদর্শ গ্যাসকে আমরা সাধারণত বাস্তব গ্যাসকে আদর্শ করতে পারি। যেমন উচ্চ তাপমাত্রা নিম্ন চাপ দিলে একটা বাস্তব গ্যাস আদর্শের মতো আচরণ করবে। আর আদর্শ গ্যাস তো বলতে বাস্তবে কোনো কিছুই নেই, আদর্শ গ্যাস জাস্ট এটা কল্পনা করা হচ্ছে। তোমাকে জাস্ট কি করতে হবে বলো, কারণ কি বলবো, তার নির্দিষ্ট একটা তাপ আছে, অনুগুলোর মধ্যে আকর্ষণ বিকর্ষণ আছে, কিন্তু আদর্শ গ্যাসের ক্ষেত্রে অনুগুলোর মধ্যে আকর্ষণ বিকর্ষণটাকে কাউন্ট করা হচ্ছে না। হ্যাঁ, তারপরে তুমি যদি আসো আদর্শ গ্যাসের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি এর আয়তনের উপর নির্ভরশীল নয়, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে এদের অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভরশীল। এই যে দুইটা কথা বারবার বলতেছি, এই দুইটা কথাই হলো মূল কাহিনী। তুমি এই দুইটা কথা লিখবা, দিয়ে বলবো এই কারণে বাস্তব গ্যাস আদর্শের মতন না। যদি করতে চাই তাহলে আমাকে ভ্যান ডার ওয়ালসের সমীকরণ ইউজ করতে হবে, দেন সমীকরণটা দেখাই দিবা, তোমার কাজ শেষ। এই যে তোমার আয়তন ত্রুটি আর চাপ ত্রুটি, দেখো আমি বারবার যে তোমাকে বলতেছি, খেয়াল করো, আয়তন ত্রুটি আর একটা হলো চাপ ত্রুটি। এই জন্য দেখছো সিম্পলি পারা যাবে এটা। আর এইটাতে দেখো অ্যামোনিয়া এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড কোনটি নিকট হবে, এই মাত্র আমি যে ম্যাথটা করালাম সেটাই এটা। আর তুমি যদি আসো এখানে কোনটি লুইস ক্ষারক হিসেবে কাজ করবে, অপরটি লুইস এসিড হিসেবে কাজ করে না। এখানে বললো একটি লুইস ক্ষারক হিসেবে কাজ করলেও অপরটি লুইস এসিড হিসেবে কাজ করে না, দেখাইতে বলছে। এখন তুমি এখান থেকে জাস্ট খেয়াল করো, এখান থেকে তুমি লুইস ক্ষারক হিসেবে তুমি এইভাবে দেখাইতে পারো যে অ্যামোনিয়া, ঠিক আছে, অ্যামোনিয়া এখানে এটা লুইস ক্ষারক হিসেবে কাজ করতেছে, আর হাইড্রোক্লোরিক এখানে লুইস এসিড হিসেবে কাজ করে না, হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমরা কথা হলো কি, যে ইলেকট্রন গ্রহণ করে, কথা বলছো, যে যে ইলেকট্রন গ্রহণ করে সে হলো অ্যাসিড। হ্যাঁ, সে হলো লুইস অ্যাসিড, লুইস অ্যাসিড ইলেকট্রন গ্রহণ করে যে। আর যে ইলেকট্রন দান করে, যে ইলেকট্রন দান করে, কথাটা বুঝো, সবাই মনোযোগ দাও, কথাটা বুঝো, যে ইলেকট্রন দান করে সে হলো লুইস ক্ষারক, সে হলো লুইস ক্ষারক। এখন তুমি একটু চিন্তা করে দেখো, অ্যামোনিয়া, আমি একটু এখানে বোর্ডে চলে আসি, এখান থেকে দেখাচ্ছি। তুমি যদি একটু বোর্ডের মধ্যে দেখো অ্যামোনিয়া, তার মধ্যে কিন্তু এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। এই যে সে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকার কারণে সে আরেকজনকে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন দিতে পারতেছে। এই জন্য কার্বন অ্যামোনিয়া কি করতেছে, যখন এই যে আরেকটা দিয়ে সে দেখো অন্য কোনো যৌগের সাথে যুক্ত হতে পারতেছে, এক জোড়া ইলেকট্রন, এই জন্য সেটা হলো কি লুইস ক্ষার, ঠিক আছে। আমরা জানি কার্বন ডাইঅক্সাইড কি করে, ইলেকট্রন গ্রহণ করতে পারে, এই জন্য সে হলো লুইস অ্যাসিড। কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা কোনোভাবে ইলেকট্রন গ্রহণ করে না, কোনোভাবে ইলেকট্রন গ্রহণ করে না। এটাকে তুমি সিম্পলি আরোনিয়াসের মতবাদ দিয়ে দিতে পারো যে হাইড্রোক্লোরিক অ্যাসিড তাকে আমি যদি দেই, এস প্লাস উৎপন্ন হচ্ছে, ক্লোরিন মাইনাস উৎপন্ন হচ্ছে, এটা হলো আরহোনিয়াসের কথাবার্তা, আরহোনিয়াসের কথাবার্তা। বাট এটা লুইসের আন্ডারে এটা পড়বে না, কারণ লুইস অ্যাসিডের মতবাদ অনুযায়ী তোমাকে এখানে ইলেকট্রন গ্রহণ করতে হবে, কিন্তু এখানে কি করতে পারতেছে না, ইলেকট্রন গ্রহণ করবে না হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা আসো। তাহলে তোমরা কি এটা বুঝতে পারছো, তাহলে কি হলো কাহিনীটা বুঝো, পরীক্ষাতে আসবে শিওর একবার 100%, পরীক্ষাতে না আসলে আমার সাথে এসে দেখা করে ভাইয়া এই তিনটা জিনিস থেকে কোনো কোশ্চেনই আসে না। এই আরোনিয়াসের মতবাদ, লুইসের মতবাদ আর ব্রনস্টার থেকে কোনো কোশ্চেন আসলো না, ক আসলো না, খ আসলো না, অথবা সিকিউই আসলো না, আমার সাথে এসে দেখা করে ভাই আসে না। ইনশাআল্লাহ এখান থেকে কোশ্চেন আসবেই, একবার আসবেই, এটা শিওর। তাহলে তোমাকে এটা ভালো করে বুঝতে হবে, যদি এস প্লাস দেয় এটা আরোনিয়াসের কথা, আর লুইসের কথাবার্তাতে কি বলা হয়েছে, যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে হলো সে অ্যাসিড, আর ইলেকট্রন দান করলে হলো ক্ষার। এখানে অ্যামোনিয়া ইলেকট্রন ত্যাগ করতেছে, এই জন্য অ্যামোনিয়া এই ইলেকট্রন দুইটা সন্নিবেশ বন্ধনীতে অংশগ্রহণ করতেছে তার, এই জন্য সেটা ক্ষার। আরো বইতে আমাদের কয়েকটা উদাহরণ দেওয়া আছে, সেখানে আমরা দেখলে বুঝতে পারবো আরো। আমি জাস্ট তোমাকে বলে দিচ্ছি ব্যাপারটা, তোমরা বই থেকে দেখে নিও, আমি এখন সিকিউর যে সিস্টেমে আছে সেইভাবে আগাচ্ছি। এখানে কিউ গ্যাসের গতিশক্তি অলরেডি করানো হয়ে গেছে, দুইটা জিনিস কেন একরকম না এটার ব্যাখ্যা আমরা অলরেডি দিয়ে দিছি, যশোর বোর্ড শেষ। আমরা একটু পরবর্তী কোশ্চেনে আসো, তুমি দেখো এখানে কিন্তু তোমার দেওয়া আছে কি, পির মান দেওয়া আছে, এখানেও পির মান দেওয়া আছে, ভির মান দেওয়া আছে, এখানেও ভির মান দেওয়া আছে। তোমাকে বলছে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাস মিশ্রণ মোট চাপ নির্ণয় করে। এখানে অঙ্কটার দুইটা অংশ, এই অঙ্কটার
এই ম্যাথের দুইটা অংশ কি তুমি দেখো, প্রথমত তোমাকে মোট চাপ নির্ণয় করতে হবে। মোট চাপ হলো পিভি পি1 প্লাস হলো পি2 এই সূত্র দিয়ে প্রথমে পি বের করবে। এই যে পিটা বের করছো, এই পিটা কিন্তু তোমার কার জন্য? 25°C জন্য। কিন্তু তোমাকে বলা হয়েছে কত ডিগ্রি সেলসিয়াসের জন্য? 40°। তাহলে তুমি আবার কি করবা? তুমি আবার চলে যাবে, আমরা একটা সূত্র জানি কিন্তু, মনে আছে তোমাদের? সূত্রটা হলো পি সমানুপাতিক টি। ঠিক আছে, তাহলে এখান থেকে লিখতে পারা যাবে P1/T1 ইকুয়াল টু P2/T2। তাহলে তোমার কাজ হবে কি, এখান থেকে মোট চাপ যেটা বের হয়েছে সেটা আসলে P1 বের হলো, সেটা হলো P1। আর T1 এর মান কত? এই যে 25°, এটা হলো T1। P1টা যেটা বের হলো এটা। T2 মান হলো 40°, তাহলে P2 মান কত? তাহলে তোমাকে দুইটা কাজ করতে হবে এখানে। প্রথমেই তোমার হলো কাজটা কি, তোমার প্রথমেই কাজ হলো মোট চাপটা নির্ণয় করলা। সেই মোট চাপটা আসলো 25°র জন্য, দেন সেটাকে কোথায় নিয়ে যাবা? 40°র জন্য নিয়ে যাবো। ঠিক আছে, এটার উপরে আমাদের কাজ। তোমাদের উপস্থিতি খুবই হতাশাজনক, কারণ হলো তোমাদের মোটামুটি আসলে আজকে ক্লাসটা নেওয়া ভুলই হলো মোটামুটি, আমি যেটা চিন্তা করতেছি। কারণ তোমরা অনেকে আজকে পরীক্ষা দিয়ে টায়ার্ড হয়ে আছো, সারাদিন পরীক্ষা দিছো সকাল থেকে, কি বলে, গতকালকার আগের দিন দিলে একটা, আজকে দিলে একটা, মোটামুটি অনেক প্রেশারের মধ্যে ছিল। আজকে অনেকে রিল্যাক্সে আছে যে না, পরে শুরু করব। আচ্ছা, সমস্যা নাই, আমি ক্লাসটা নিয়ে রাখতেছি, রেকর্ড থাকবে এটা লাইভে। তোমরা পরবর্তীতে যারা ক্লাস করো নাই তারা তো দেখে নিতে পারবে, আর যারা করতেছো তারা মোটামুটি তাদের সময়টাকে অনেক ইউটিলাইজ করতেছো। ধন্যবাদ সবাইকে থাকার জন্য। হ্যাঁ, তোমরা একটু কমেন্ট টমেন্ট করো বা একটু শেয়ার করো। ঠিক আছে, অ্যাজ ইউজুয়ালি তোমাদের আমরা এত বড় সড়ো লাইভ করতেছি না। তোমাদের অন্যান্য জায়গায় লাইভ করে, কিন্তু অন্য জায়গায় আমি জানি সেখানে যে লাইভটা করা হয় অনেক বেশি, 5 থেকে 6 ঘন্টা লাইভ করে। তো 5 থেকে 6 ঘন্টা যদি আমি ওখানে বসে থাকি, আমি নিজে পড়বো কখন? হ্যাঁ, ওখানে জাস্ট সিম্পলি এখানে দেখো, আর আমি তোমাদেরকে বারবার কমেন্ট করতে তেমন একটা বলতেছি না। অন্য জায়গায় শুধু আছে, শুধু কমেন্ট করো, শেয়ার করো, কমেন্ট করো, শেয়ার করো, এই কিছু বলতে বলতে তোমাদের 1 ঘন্টা পার করে ফেলে। আচ্ছা, যাই হোক, অন্যদের কথা না বলি আর। তোমরা এখানে আসো, অলরেডি বলা হয়ে গেছে ব্যাপন হারের তুলনা তো তোমরা পারবাই। এই কোশ্চেনটাতে আসো, কুমিল্লা বোর্ডে 2023-এর। 30°C, তারপর 2 লিটার আয়তনের পাত্রে এ এবং বি গ্যাস দ্বয় মিশ্রিত করলে মিশ্রণের মোট চাপ নির্ণয় করে। এই ধরনের কোশ্চেন গুলাতে আসলে তোমাদের ব্যস্ত লাগা যায়। দেখো, 2 লিটার আয়তনের পাত্র, যখনই এরকম আয়তন দেওয়া থাকবে তোমাকে স্যার আণবিক ভর বের করার সময় আর এর মান কোনটা দিব? ওই যে বললাম, প্রথমে আমি বলে দিলাম আণবিক ভর বের করার সময় আর এর মান তুমি যেটা দিবা সেটার উপর ডিপেন্ড করে পি এবং আর এর মান কোনটা দিবে সেটা হলো মেইন বিষয়। তারপরে তুমি অন্য মান দিবে, অন্য মানের উপর আর এর মান ডিপেন্ড করে না। আমি যেটা মনে করি, তুমি এই কথাটা মাথায় রাখো। আর এর মান যদি 8.3 দাও, তাহলে পি এর মানটাকে প্যাসকেলে রাখো, আর এর মানটাকে কি বলে, তোমার আয়তনটাকে মিটার কিউবে রাখতে হবে। আর তুমি যদি 0.0 দাও আর এর মানটাকে 0.081, তাহলে তোমার পি এর মানটাকে তুমি তোমার মিলিমিটার মার্কারিতে রাখতে পারো। ঠিক আছে, বা অ্যাটমসফিয়ার রাখতে পারো তুমি, যেহেতু লিটার অ্যাটমসফিয়ার, তাহলে অ্যাটমসফিয়ারে রাখবা তুমি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, গেল এটা। তার পরবর্তী আসো, 30°C 2 লিটার আয়তনের পাত্রে এ এবং বি গ্যাস দ্বয় মিশ্রিত করলে মিশ্রণের মোট চাপ নির্ণয় করো। তাহলে মোট চাপের ক্ষেত্রে এই ক্ষেত্রে তোমরা যে কাজটা করবা, 2 লিটার যেহেতু বলে দিল, তার মানে তোমাদের কি করতে হবে, আয়তনটাকে 2 লিটার নিয়ে করতে হবে। আমরা যেমন কি করতাম, পি ভি ইকুয়াল টু পি1 ভি1 প্লাস হলো পি2 ভি2 এর মধ্যে এই ভি এর মানটা আমরা কি করতাম, দুইটা পাত্র যোগ করতাম। এখন আর যোগ করা দরকার নাই, কারণ তোমাকে দিয়েই দিছে, 2 লিটার দিয়েই দিছে। তার মানে ভি এর মান এখানে 2 লিটারই হবে। ঠিক আছে, ভি এর মান এখানে 2 লিটার হবে, তোমাকে আর নতুন করে ভি এর মান যোগ করা লাগবে না। গেল এটা। দুই প্রান্ত দিয়ে কোনটা আগে যাবে সেটা অলরেডি এই টাইপের কোশ্চেন করানো হয়ে গেছে তোমাদেরকে। আমরা একটু পরবর্তী কোশ্চেনে আসি। এখানে তুমি দেখো, আয়তন দেওয়া আছে, মোল দেওয়া আছে, অ্যাটমসফিয়ার দেওয়া আছে, সবই দেওয়া আছে মোটামুটি। কোশ্চেনে কি বলছে আমরা একটু কোশ্চেনটা দেখি। এই গ্যাসের অণুর গতিশক্তি কত? গতিশক্তি বের করতে হয় 3/2। দেখো কোশ্চেনটা কি বলছে, এখানে একটা কোশ্চেন আছে, দেখো এই গ্যাসের অণুর একটি অণুর গতিশক্তি বের করতে বলছে। একটি অণু যখন বলবে তখন সূত্র হলো এটা, ইকে ইকুয়াল টু 3/2। আমরা জানি এন আর টি। একটি অণু যেহেতু বলছে, তোমাকে কাজ করতে হবে কি, এন এ, অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা ভাগ দিতে হবে। কি করতে হবে, এন এর মান 1 দিয়ে তুমি জাস্ট এটা তবে এইভাবে লিখতে পারো তুমি 3/2
8টি, আর অ্যাভোগাড্রো সংখ্যা 1টি। ঠিক আছে, একটি বললে অ্যাভোগাড্রো দিয়ে তুমি সংখ্যা দিয়ে ভাগ দিয়ে দিবা। এই যে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে দিলাম আলটিমেট। আর গতিশক্তির মানটা অবশ্যই ঝুলে আসবে, এটা সবাই ভুল করবে, এই কথাগুলো সবাই যতই সহজ মনে করো কিন্তু পরীক্ষাতে তোমাদের ভুল হয়। আচ্ছা, এখানে তোমাদেরকে পরবর্তী কোশ্চেনে কি বলা হলো, এবিসি দেওয়া আছে 3টা, বললো বি এবং সি গ্যাস কোন শর্তে এই গ্যাসের ন্যায় আচরণ করবে, কোন শর্তে এই গ্যাসের ন্যায় আচরণ করবে। তাহলে এই গ্যাসটা কি আর বি এবং সি কি এদেরকে তো আমার জানতে হবে। হ্যাঁ, তো তুমি জাস্ট এখানে একটা কাজ করতে পারো যে বাস্তব গ্যাস কোনটা, এই এবং বির তোমাকে আগে দেখতে হবে নাকি বাস্তব নাকি আদর্শ। তার মানে তুমি জ্যাডের মান বের করবা। জ্যাডের মান বের করার পর তুমি যদি দেখো বাস্তব গ্যাস অথবা, তাহলে তাদেরকে কি করতে হবে, বাস্তব গ্যাসগুলোকে উচ্চ তাপমাত্রা দিতে হবে, নিম্ন চাপ দিয়ে করতে হবে, তাহলে তোমার কিসে আসবে, আদর্শ মতন আচরণ করবে। এখন তুমি যদি ব্যাখ্যা দিতে চাও তাহলে ওই যে আমাদের ভ্যান ডার ওয়ালসের সমীকরণের ব্যাখ্যা সেটা দিয়ে দিবা। এখানে যেটা দিছে সেটা দেওয়া দরকার নেই তোমাদের। এখানে তুমি দেখো সেই তাপমাত্রা দেওয়া আছে, চাপ দেওয়া আছে, হ্যাঁ, তাপমাত্রা, চাপ, ভর, আয়তন, এখানে পাত্র নাই একটা বক্সের মাধ্যমে দিয়ে দিছে। তো প্রথমে বলছে এই গ্যাসে অণুর সংখ্যা কত, এই গ্যাসে অণুর সংখ্যা হিসাব করো। অণুর সংখ্যা যখন হিসাব করতে বলবো তখন কি করতে হবে, এই গ্যাসে অণুর সংখ্যা তোমাকে হিসাব করতে বলছে। অণুর সংখ্যা হিসাব করতে গেলে তুমি যে কাজটা করবা অণুর সংখ্যা হিসাব করতে গেলে আমাদের n এর মান বের করবা প্রথমে। এই যে পি ভি ইকুয়াল টু এন আর টি, এই সূত্র থেকে n এর মান বের করবে, n এর মান বের করবা। পি ভি ইকুয়াল টু এন আর টি থেকে n এর মান যখন বের করবা, n এর মান বের করার পরে আমরা তো এবার জানি যে এক মোলে কতগুলো থাকে, অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে, অথবা কত মোল আছে সেই মোলে কতগুলো থাকবে। জাস্ট সিম্পলি অণু সংখ্যা বের করলে আগে মোল বের করতে হবে, দেন আমরা জানি এক মোলে থাকে অ্যাভোগাড্রো সংখ্যক, অথবা কত মোল আসলো সেই মোলে কতগুলো থাকে। হ্যাঁ, গেল এটা। উদ্দীপকের কোন গ্যাসটি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী, তাহলে তোমাকে কি করতে হবে, অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোনটা। দেখো ইন্টারেস্টিং একটা কোশ্চেন, তুমি পরীক্ষাতে গেলা যে ভাই এখান থেকে বুঝবো কিভাবে, তোমার সিম্পলি কাজ হলো তুমি দুইটার এম এর মান বের করো, দুইটার এম বের করো, আণবিক ভর বের করলেই তো তুমি বুঝতে পারবা গ্যাস আণবিক ভর কি, গ্যাস বের করতে পারবা। তাহলে তোমার যদি যেমন আমরা জানি সালফিউরিক অ্যাসিড আছে, সরি এত বড় অ্যাসিড দিবে না, সালফার ডাই অক্সাইড আছে, নাইট্রোজেন ডাই অক্সাইড আছে, কোনটা আসলো তোমাকে সেটা বের করতে হবে। আণবিক ভর বের করে তুমি যেটা পাইছো, দেখো একটাতে পাইছো কি, একটাতে পাইলে হলো 64, তাহলে 64, আর একটাতে হলো কি তোমার হলো 26, তাহলে 64 যেটা সেটা হলো সালফার ডাই অক্সাইড, আর যেটা বি গ্যাস সেটা হলো কি অ্যাসিটাইন বা ইথাইন। তো তার মধ্যে আমরা জানি কি সালফার ডাই অক্সাইড কি করে, বৃষ্টির পানির সাথে যুক্ত হয়ে সালফিউরিক অ্যাসিড, প্রথমে সালফিউরাস পরে দেয় সালফিউরিক অ্যাসিড তৈরি করে। হ্যাঁ, এটা একটু দেখবে তোমরা। আচ্ছা, তারপরে আসো এই পাত্রে আসো, এখানে একটু খেয়াল করো তোমরা, দেখো 3 লিটার দেওয়া আছে, এখানে দেওয়া আছে এই পাত্র বি পাত্র, বলা হয়েছে 3 নাম্বার পাত্রে মোট চাপ কত। তাহলে কি করবা, দেখো এই অঙ্কটাতেও 3 লিটার দেওয়াই আছে, তোমাকে মোট আয়তন দেওয়া আছে, তোমাকে চিন্তা করতে হবে না, মোট আয়তন যেহেতু দেওয়া আছে, তুমি এই গ্যাস বি গ্যাসের যে সূত্র P1 V1 ইকুয়াল টু PV, এখন P1 V1 সমান প্লাস হলো P2 V2, এই সূত্র দিয়ে তুমি এটা সুন্দর মতো করে নিবা। ঠিক আছে, এখানে একটা কাজ করবা, P সমান সমান হলো P1 V1 প্লাস P2 V2, এইখানে যে ভি এর মান, এই ভি এর মানটা 3 লিটার দিবে, অবশ্যই 3 লিটার দিবে। এখানে তোমরা পাতলামি করে 600 আর 700 যোগ করার কোনো দরকার নাই। ঠিক আছে, 600 এবং 700 যোগ করার কোনো দরকার নাই। আচ্ছা আসো, তার পরবর্তীতে আমরা আসি। ঠিক আছে, উদ্দীপকের কোন গ্যাসটির ব্যাপন হার বেশি, কোন গ্যাসটির ব্যাপন হার বেশি, তার আণবিক ভর বের করবে, আণবিক ভর বের করলেই তুমি বুঝতে পারবা কোনটার ব্যাপন হার বেশি। সিলেট বোর্ডে চলে আসো, আমরা আর বেশি সময় নিব না, অল্প কয়েকটা সিকিউ দেখাবো, জাস্ট আমি বোর্ডের প্রশ্নগুলো একটু দেখাই দিচ্ছি 23 সালের গুলোই। তারপরে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে নেক্সট ক্লাসে কমেন্ট করে রাখবো, আমি নেক্সট আরেকটা যে ক্লাস নিব সেই ক্লাস আমি দেখাই দিব। তোমাদের যদি কারো কোনো কোশ্চেন সমস্যা থাকে কমেন্ট বক্সে ছবি তুলে দিতে পারো, আমি এগুলা নেক্সট ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করবো, যে কোন কোন বোর্ডের কোশ্চেন কত নাম্বার আমাকে একটু লেখা রেখো, তাহলে আমি এগুলো পড়া ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দিব। তোমরা যদি রেসপন্স না করো তাহলে আমি বুঝতে পারবো না যে তোমাদের সমস্যাটা কোথায়, যেহেতু এখানে শুধু আমি ক্লাস নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা আসো, তাহলে এখানে তুমি দেখো আয়তন দেওয়া আছে, মানে ভি দেওয়া আছে, এদিকে দেওয়া আছে পি দেওয়া আছে, তার মানে তুমি বুঝতেই পারতেছো এখানে আমাকে কি বলা হয়েছে, বয়েলের সূত্র বলা হয়েছে। বয়েলের সূত্র, এটা কিসের সূত্র, এটা হলো বয়েলের, এটা সূত্র, এটা বয়েলের সূত্র।
তাহলে তোমাকে কি করতে হবে, দেখো এখানে বলা হয়েছে এক্স এর মান নির্ণয় করা, তাহলে তো বুঝে যাচ্ছে। তুমি দেখো এটা P1 যদি এটা যদি V1 ধরো, এটা P1 ধরো, এটা V2 ধরো, এটা P2 ধরো, তাহলে তো হয়ে গেল P1 V1 সমান P2 V2। তোমার হলো P1 এর মান দেওয়া নাই, P1 এর মানটা বের করে ফেলবা, P2 V2 নিচে হলো V1। সুন্দর। কিন্তু এককটা দিবা কিসে, যেহেতু এদিকে সেন্টিমিটার কিউব দেওয়া আছে, অতএব সেন্টিমিটার কিউব। দেখো মাত্র 3 লাইনের একটা অঙ্ক তোমাদের 23 সালের বোর্ডে চলে আসলো, সিলেট বোর্ডে। এবং বস্তু উদ্দীপক লেখচিত্রগুলো বিশ্লেষণ করে এবং প্রাপ্ত সূত্র দ্বয় তুলনা করো। এখানে সূত্রগুলো তুলনা করতে বলছে, তো তুলনা করার চিন্তা কর, তুমি যদি করো, দেখো এখানে কি বলছে, এখানে চাপের মান দেওয়া আছে, এখানে দেওয়া আছে টি এর মান দেওয়া আছে। তুমি দেখো আমরা জানি চাপ এবং টি এটা সমানুপাতিক, চাপ এবং টি পরস্পরের সমানুপাতিক, তাহলে পি সমানুপাতিক টি, এই যে চাপ যত বাড়তেছে, তাপমাত্রা যত বাড়তেছে, চাপ যত বাড়তেছে, দেখো এটা বাড়তেছে। ঠিক আছে, এটাকে আমরা এইভাবে দিতে পারি, এটা গ্রাফটা হবে এমন, এই যে এমন গ্রাফ আর কি, চাপ টি, এটা গ্রাফ হবে এখান থেকে। কারণ কি, এটা হলো মূল বিন্দু থেকে শুরু হবে, কারণ তাপমাত্রা এখান থেকে আসলো, 0 কেলভিন থেকে শুরু হবে এবং 0 অ্যাটমসফিয়ার থেকে শুরু হবে, এখান থেকে শুরু হবে। তুমি যদি প্রমাণ করতে চাও যে তুলনা না, তোমাকে যদি বলা হয় প্রমাণ করো, তাহলে কি করতে, তুমি জাস্ট P1 বাই T1 এর মান বের করবা, P2 বাই T2 এর মান বের করবা, P3 বাই T3 মান বের করবা, বের করে এগুলা দেখবে যে প্রত্যেকটা সমান আসে কিনা। যদি সমান আসে তাহলে বুঝবে এগুলা সূত্রটাকে মেনে চলছে। তারপরে আসো তার পরবর্তী, তারপর গলা পুরা বসে আছে আমার, বুঝছো, সবাই খেয়াল করে একটু। এখানে কি বলছে দেখো, 1 নাম্বার সমীকরণ ব্যবহার করে গ্যাস মিশ্রণের আংশিক চাপ এবং মোট চাপের সম্পর্কিত সূত্রটি প্রতিস্থাপন করো। 1 নাম্বার সূত্রটি থেকে, কারণ এটা হলো আংশিক চাপের যে সূত্র আছে সেই সূত্রটা তোমাকে প্রমাণ করতে বলছে। ঠিক আছে, আচ্ছা আসো, তাহলে আংশিক চাপের যে সূত্র সেটা প্রতিষ্ঠা করার জন্য আমরা কি করব, প্রথমে তিনটা, তুমি ধরে নিবা, তিনটা পাত্র ধরে নিতে পারো। ঠিক আছে, এই যে আমরা প্রথমে মনে করো ধরে নিলাম একটা পাত্র, এই পাত্রে P1 আছে, মোল সংখ্যা N1, দ্বিতীয় পাত্র ধরে নিলাম P2 N2, এভাবে করে P3 N3 ধরে নিলাম। দেন তুমি P সমান P1 P2 P3, N এর মান হলো N1 প্লাস N2 প্লাস N3। এবার কি করবা, সিম্পলি PV ইকুয়াল টু NRT, এখানে P এর মধ্যে বসাই দাও, N এর মধ্যে। এখন ব্যাপারটা কি দেখো, আংশিক চাপ যেহেতু বলছে, তার মানে তিনটা পাত্র, এই তিনটা গ্যাস মনে করো, কল্পনা করেন এক পাত্রেই আছে, মানে পাত্রের আয়তন সমান বি। আংশিক চাপ মানে হলো কি, একটা পাত্রের মধ্যে তিনটা গ্যাস আছে, তিনটা গ্যাস 3 অনুপাত। আচ্ছা ব্যাপারটাকে আমি নিজে একটু কমপ্লিকেট করে দিচ্ছি, আমি এটা সহজে বোঝাচ্ছি। এই পাত্র হলো ভি, এখানে একটা গ্যাস হলো তোমার হলো N1 পরিমাণ আছে, মনে করো এই গ্যাস, সেটা আছে তোমার মনে করো N1 পরিমাণ। তারপরে বি গ্যাস আছে N2 পরিমাণ, সি গ্যাস আছে N3 পরিমাণ। এখন এই গ্যাস তিনটা যেহেতু 3 পরিমাণ আছে, তার মানে তুমি বুঝতে হবে তোমাকে চাপও দিচ্ছে 3 রকমের, এই তিনটা চাপ দিচ্ছে, এটা মনে করো চাপ দিচ্ছে P1, এটা চাপ দিচ্ছে P2, এটা চাপ দিচ্ছে হলো P3, কিন্তু মোট আয়তন আমার ভি আছে। তাহলে তোমার এবার কাজ কি, তোমার কাজ হলো তুমি জাস্ট পিটা, এই যে পির মান সুন্দর মতন সবগুলো যোগ করে নাও, P1 P2 P3 নাও, ভি রাখো, এই পাশে ভি রাখো, এন এর মধ্যে সবগুলো N1 নাও, আলটিমেটলি তুমি যোগ করে দিয়া এটা সমীকরণটা নির্ণয় করতে পারবে। এখান থেকে এইভাবে করতে হবে এমন কোনো কথা নাই, আমি যেভাবে বললাম সেইভাবে করতে পারো তুমি। আচ্ছা এখানে বলছে, ওই গেল কোশ্চেনটা, হ্যাঁ, কোন মতবাদ অনুসারে উদ্দীপকের বিক্রিয়াটিকে অম্ল ক্ষারক বিক্রিয়ক রূপে চিহ্নিত করা যায়। তুমি দেখতেই পারতেছ, আমি যদি দেখাই, এইখানে তুমি দেখো আর এইখানে দেখো, সিম্পলি একদম একদম সহজ জিনিস দেখাই যাচ্ছে, মুক্তজোড় ইলেকট্রন দেখা যাচ্ছে। যাদের মধ্যে মুক্তজোড় ইলেকট্রন আছে আমরা জানি তারা কি ক্ষারক হিসেবে কাজ করে। যেহেতু এখানে কার্বন মনোক্সাইড, এই যে দেখো এখানে কি আছে, মুক্তজোড় ইলেকট্রন আছে, তার মানে তারা ইলেকট্রন দিবে, এটা ক্ষারক। আর অ্যালুমিনিয়াম টাইফ্লুরাইড তুমি দেখো, অ্যালুমিনিয়াম টাইফ্লুরাইড, অ্যালুমিনিয়ামের হাত তিনটা ক্লোরিনের সাথে অলরেডি যুক্ত হয়ে আছে, তাকে যদি তার সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা কিভাবে হবে এখন, তাহলে কি হবে, এতে কার্বন মনোক্সাইডটা আছে তাকে সাথে যদি সন্নিবেশ বন্ধন করে,
তাহলে তার সাথে যুক্ত হতে পারবা। সন্নিবেশ বন্ধন করার জন্য আমরা জানি ইলেকট্রন যে কোনো একজন দিবে। কে দিবে? এই যে আমাদের সে কার্বন মনোক্সাইডটা দিচ্ছে। তাহলে কার্বন মনোক্সাইড এই যে তার দিকে ইলেকট্রন ঠেলে দিল, এই জন্য এটা হলো কি ক্ষার। কারণ আমরা জানি যে ইলেকট্রন ঠেলে দেয়, যে ইলেকট্রন দিচ্ছে সে কি ক্ষার, আর যে নিচ্ছে সে হলো কি অ্যাসিড। এই জন্য এই Al এখানে কি হিসাবে কাজ করতেছে? এখানে সে কাজ করতেছে অ্যাসিড হিসাবে, যেহেতু সে নিচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। এই যে লুইস অ্যাসিড আর এটা লুইস ক্ষারক। আশা করি তোমরা কি ব্যাপারটা বুঝতে পারছো? লুইস অ্যাসিড লুইস ক্ষারক একদম বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ বেশি ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, তারপরে আসো, গেল এটা। আমরা পরবর্তী কোশ্চেন আসে 23-এর কোশ্চেন। কি বলা হলো? সিলভারের রাসায়নিক তুলনাঙ্ক দেওয়া আছে 0.00, আচ্ছা এটা না তো, সরি। অনুসংখ্যা নির্ণয় করো। পাত্র এই যে সিলিন্ডার 1 অনুসংখ্যা নির্ণয় করো। দেখো এটা তো ইজি করা করা যাচ্ছে। তাপমাত্রা দেওয়া আছে, চাপ দেওয়া আছে, আয়তন দেওয়া আছে। পি ভি ইকুয়াল টু এন আর টি। এই সূত্র প্রয়োগ করে আমি এখান থেকে কি বের করব? এন এর মান বের করব। এন এর মান বের করতে পারলে আমরা মোল সংখ্যা মানে কতগুলো অণু আছে বের করতে পারবো। কারণ আমরা জানি এক মোল থেকে অ্যাভোগাড্রো সংখ্যক অথবা কত মোল বের হলো সে মোলে কি পরিমাণ থাকবে। উদ্দীপকে গ্যাস পরিবহনের জন্য উদ্দীপকের কোন সিলিন্ডারটি অধিক উপযোগী? ঠিক আছে, অধিক উপযোগী সেটা হলো যার ভিতরে চাপ মানে বেশি পরিমাণ চাপ সহ্য করতে পারে। তাহলে তোমাকে কি করতে হবে? এই দুইটার মধ্যে দুই কন্ডিশনে তোমাকে কি করতে হবে? চাপ বের করতে হবে। চাপ বের করার পর যেটার মধ্যে চাপ বেশি সহ্য করতে পারবে মানে বেশি আসবে সেটা হলো কি তোমার হলো সহ্য করতে পারবে। ঠিক আছে, এই যে তুমি এখান থেকে একবার চাপ বের করলা, মোট চাপ কত আসছে তাপমাত্রা বসানোর পরে এখানে একবার বের করলা, দেখলা যে কোনটাতে বেশি আসতেছে। ঠিক আছে, এখানে আসো, এই গ্যাসের গতিশক্তি নির্ণয় করানো হয়ে গেছে। কোনটি কোন দুর্ঘটনা ঘটে, কোন খুলে দিলে দুর্ঘটনা ঘটতে পারে কি? প্রথম খুলে দিলে, আচ্ছা উদ্দীপকের সুইচ দুটির কোনটি প্রথম খুলে দিলে, এটা এটা এবং এটা এটা মধ্যে কোনটা প্রথমে খুলে দিলে দুর্ঘটনা ঘটতে পারে। তাহলে তোমাকে কি করতে হবে? শুধুমাত্র তিনটার মধ্যেই আমরা একটু ব্যাপারটা বের করবো। এটা একটু বড় অঙ্ক দিয়ে দিচ্ছি তোমাদেরকে, কারণ আগেরটা একটু ছোট দিছিল তো ওই কারণে। ঠিক আছে, তাহলে তুমি প্রথমে সুইচ 1 খুলে দিলে কি হয় সেটা দেখবা। এখান থেকে প্রথম মোট চাপ বের করলা, এখান থেকে পি বের করলা দ্বিতীয়। এখন তুমি যেটা দেখবা, দেখো এখানে পির মান আসলো কত 1.44, আর এখানে আসলো কত 1.32। ঠিক আছে, যেহেতু এটার মানটা একটু বেশি, ঠিক আছে, তো এটা সহনশীল চাপ, সহনশীল চাপ অপেক্ষা বেশি। আর এটা হবে কি, এটা একটু কম আছে মোটামুটি, ওটা থেকে এটা কি আছে কম আছে। এখানে একটা চাপ দেওয়া আছে, কোনটা কি পরিমাণ চাপ ইয়া করতে পারবে এদিকে দেওয়া আছে, দেওয়া থাকার কথা। এই যে 1.5 অ্যাটমসফিয়ার দেওয়া আছে এখানে একটা, তার একটাতে দেওয়া আছে কত, দুইটাতে দেওয়া আছে। কতটুকু 1.5 অ্যাটমসফিয়ার চাপের মধ্যে কোনটা, দুইটার মধ্যে তুমি চিন্তা করবে যে এখানে 1.5 অ্যাটমসফিয়ার চাপ আসতেছে কিনা। দুটাই মোটামুটি তার মধ্যে ঘটবে আর কি। এই ধরনের টাইপের অঙ্ক অ্যাজ ইউজুয়াল তেমন একটা বেশি একটা আসে না। ঠিক আছে, এখানে তুমি যদি আসো, এই গ্যাস পাওয়া যাবে, কত আয়তনে এই গ্যাস পাওয়া যাবে। দেখো সিম্পলি এটা একটা অন্য টাইপের কোশ্চেন করছে। সরি, কত আয়তন এই গ্যাস পাওয়া যাবে, এটা একটু দেখো, তোমাদের ক্লাস 10 এর 6 নম্বর অধ্যায়ের কোশ্চেন। 100 গ্রাম 95% ক্যালসিয়াম কার্বনেট, এখানে তাহলে দেওয়ার পর এই গ্যাস কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, আর এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। বলছে এত চাপে কত আয়তনের এই গ্যাস পাওয়া যাবে। তোমরা একটু সিম্পলি চিন্তা করো, একদম সিম্পলি চিন্তা করো। যেহেতু 95% বলছে, একটু দেখো 100 গ্রামে তার মানে 95 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে। তাহলে আণবিক ভর, তার আণবিক ভরও কিন্তু 100 গ্রাম। সো এখন তুমি যদি দেখো এখানে বলছো কত 95%, তার মানে কি 100, আর তার আণবিক ভরও 100, এই জন্য আমাদের দুটো 100তে আসলো এত। এখন তুমি যদি দেখো 100 গ্রাম থেকে কার্বন ডাই অক্সাইড যেটা পাই সেটা হলো 22.4 লিটার। এখন আমাকে যেটা খেয়াল করতে হবে, 100 গ্রাম যদি 22.4 লিটার হয়, 95% ক্যালসিয়াম কার্বনেট, তার এসটিপি তে তার পরিমাণটা কতটুকু হবে কার্বন ডাই অক্সাইড তখন? 95 জন্য তখন আসে হলো 21.28 লিটার। তাহলে এইবার হলো আমাদের সিম্পল P1 V1 T1 P2 V2 T2 যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশন দিয়ে আমি সুন্দর মতো অঙ্কটা করতে পারবো। বাসায় গিয়ে সুন্দরভাবে চিন্তা করবে। দেখো এই কোশ্চেনটা যদি কেউ না করে যাও পরীক্ষা হলে কিন্তু একটু বিপদে পড়ে যাবা যে ভাই এটা কিভাবে করবো, অথচ এতটুকু অংশ ক্লাস 10 এর অংশ, ক্লাস 10 এর স্টুডেন্টরা পারবে 6 নাম্বার অধ্যায় তোমরা করছো এটা। উদ্দীপকের এই গ্যাস লেখচিত্র কোন রেখার মতন আচরণ করে? তাহলে এখানে তুমি যদি দেখো উদ্দীপকের এই গ্যাস, হ্যাঁ
এই গ্যাস মানে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড কি আদর্শ গ্যাস? না, কার্বন ডাইঅক্সাইড আদর্শ গ্যাস না। তবে কার্বন ডাইঅক্সাইড বাস্তব গ্যাস যেহেতু, তার মানে সে কি নিচ থেকে উপলব্ধি করছে এই যে জেড এই অবস্থানে, বা তোমার হলো কি মানে এক্স বরাবর সে নাই, অর্থাৎ সে হলো বাস্তব গ্যাস। এটা ব্যাখ্যা দিবা তোমরা। তারপরে আসো 17 নম্বর কোশ্চেনে, এখানে দেওয়া আছে গ্রাম দেওয়া আছে, গ্রাম দেওয়া আছে, মোট চাপ নির্ণয় করতে বলছে, পারবা তোমরা, ব্যাপার হার বেশি হবে তাও পারবা তোমরা। এখানে দেওয়া আছে গতিশক্তি, পারবা তোমরা। এক মোল এন গ্যাসটির চাপ আদর্শ না বাস্তব কোন অবস্থায় বেশি হবে? তাহলে তোমাদের দেখো এর মান দেওয়া, ভির মান দেওয়া, একটু দেখো এই অঙ্কটা খুবই মজার একটা অঙ্ক। দেখো না করলে তুমি পারতা না, কি ইউনিক কোশ্চেন। তার মানে তুমি যদি প্র্যাকটিস না করে যাও, এক টাইপের অঙ্ক করে যাও বারবার, যে এটাই পারবে এমন না কিন্তু, ঠিক আছে? এখন একটু খেয়াল করো, তাহলে এক্ষেত্রে কি করতে হবে? আদর্শ নাকি বাস্তব কোন অবস্থায় বেশি হবে? তাহলে তোমাকে দুইটা সূত্র খেয়াল করতে হবে, পি ভি ইকুয়াল টু এনআরটি, এই সূত্র দিয়ে একবার পির মান বের করতে হবে, আরেকবার কি করতে হবে, ওই যে ভ্যান ডার ওয়ালসের যে সমীকরণটা আছে, ঠিক আছে, ওই সমীকরণ ইউজ করে তোমাকে একবার বের করতে হবে। ভ্যান ডার ওয়ালস সমীকরণ আমি কিন্তু একটু আগে তোমাদেরকে দেখানো হয়েছে, তোমরা একটু দেখো। হ্যাঁ, তোমরা একটু দেখো। এটা তো না, sorry। এটা গেল কোথায়? আচ্ছা, এই যে সমীকরণটা যেটা দেখালাম তোমাদেরকে, পি প্লাস এন স্কোয়ার এ ভি স্কোয়ার ভি মাইনাস এন বি এন আর টি, এইখান থেকে তোমাকে পি এর মান বের করতে হবে। দেখো কি টাইপের অঙ্ক তোমাদের এই বোর্ডে চলে আসছে, এটা কিন্তু আসলে মানে এত সহজ না ব্যাপারটা, তোমরা অনেকেই ধরতে পারবা না এটা। তাহলে তোমাকে এই অঙ্কটা করার জন্য যেহেতু তোমার কিসের মান দেওয়া দরকার, এর মান দরকার, এর মান দরকার, বির মান দরকার, সুন্দর মতো তোমাদেরকে এখানে এর মানও দিয়ে দিচ্ছে, বির মানও দিয়ে দিচ্ছে। তাহলে তুমি দেখো ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে একবার আদর্শ চাপের সূত্র দিয়ে পি বের করতে হবে, আরেকবার তোমার হলো এই যে ভ্যান ডার ওয়ালসের সমীকরণ, সেই সূত্র ইউজ করে তোমাকে বের করতে হবে। 18 নম্বর কোশ্চেন আসলাম, আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে যাচ্ছি, একটু ধৈর্য ধরে বসো। এই দেখো আমি যেটা বললাম ওইভাবে করছে তারা, ঠিক আছে? গ্যাসের গতিশক্তি বের করো, আচরণ করবে কিনা, এটা আমরা অলরেডি করানো হয়ে গেছে এই টাইপের ম্যাথ। মোট চাপ নির্ণয় করো, কোনটার ব্যাপন হার বেশি, সেটা আমাদের অলরেডি বলা হয়ে গেছে। তাহলে দেখো মোটামুটি 23 আমরা সরি 22 সালে চলে গেল। 23 সালের মোটামুটি কোশ্চেন সবগুলোই তোমাদেরকে শেষ করে দিলাম আমি। এরপরে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে আমাকে একটু এখানে কমেন্টে করবা, যে এত সালের এত বোর্ড, আমি নেক্সট যে অধ্যায়টা পড়াবো তোমাদের আগামীকালকে, আশা করি তড়িৎ রসায়ন আর হলো তোমার হলো পরিমাণগত রসায়ন, দেন আমি ওই কোশ্চেনটাও সলিউশন করাই দিব। হ্যাঁ, তো তোমরা মোটামুটি যদি কারো বুঝতে অসুবিধা থাকে একটু কমেন্ট করে আমাকে সেই কোশ্চেনগুলো দিয়ে দিবা। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন দেখতেছি না কমেন্টের মধ্যে, তো আমি আর সময় নষ্ট করবো না। দেখো 23 সালের কোশ্চেন যদি তুমি করে থাকো, 22 সাল সব কোশ্চেনে পারবা, মোটামুটি সব কোশ্চেন আমাদের আয়ত্ত চলে আসলো। তাহলে তোমাদেরকে প্রথমেই আমি এই ভিডিওর মানে লাইভের শুরুতে যে টপিকগুলোর কথা বললাম এগুলো একটু পড়ে নিবা। স্পেশালি ক খ এর জন্য কি পড়বা, বিশেষ করে ওই যে ব্রনস্টেড থিওরি, আরোনিয়াসের থিওরি, লুইস এসিড মতবাদ, এই তিনটা জিনিস পড়ে যাও, ক খর জন্য শিওর এখান থেকে আসবেই। হ্যাঁ, এখান থেকে শিওর ক খ আসবেই। আর যে সিকিউ আমি 20টা সিকিউ এখান থেকে দেখালাম, তোমরা যারা দেখো নাই একটু লাইভটা আবার একটু দেখো। দেখো মাত্র আমার হলো 1 ঘন্টা 10 মিনিট, 1 ঘন্টা 10 মিনিট তুমি যদি দেখো মোটামুটি অতটা পারতেছো। আমি 10 ঘন্টার ক্লাস নিচ্ছি না, 5 ঘন্টার ক্লাস নিচ্ছি না, আমি 1 ঘন্টা নিলাম মাত্র। আশা করি তোমরা বুঝছো। কারো যদি বুঝতে অসুবিধা হয় নেক্সট দিন আমাকে বলো, আমি দেখা দিব। তাহলে ঠিক আছে, ভালো থাকো সবাই। আর আজকে রাতে একটু ভালো করে পড়াশোনা করে ফেলো, এই অধ্যায়টা কমপ্লিট করে ফেলো, কালকে ইনশাল্লাহ আমরা 8টায় আবার তড়িৎ রসায়ন এবং পরিমাণগত রসায়ন নিয়ে ক্লাস করবো। ওকে, আমি তাহলে শেষ করতেছি আজকে।